শুভ সন্ধ্যা। বিস্তার সাহিত্য চক্র আয়োজিত সাপ্তাহিক অন্তর্জাল ভিত্তিক সাহিত্য লাভের আসর পাণ্ডুলিপি করে আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটি এই অনুষ্ঠানের ১১তম অধিবেশন এবং আজকে আমাদের অতিথি কবি আসাদ চৌধুরী, বাংলাদেশের একেবারে অগ্রগণ্য একজন কবির অন্যতম তিনি, এবং তিনি এই মুহূর্তে আছেন একেবারে আটলান্টিকের ওপারে কানাডার টরন্টো শহরে, এবং সেই কারণেই যে একটা সময়ের দূরত্ব জনিত একটা বিভ্রান্তির কবলে পড়ে আজকে আমাদেরকে এই লাইভ অনুষ্ঠানটি শুরু করতে একটু দেরি হয়ে গেল। সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছে আমাদের যারা এখানে এসছেন, জুমে অংশগ্রহণ করেছেন এবং যারা লাইভে অপেক্ষা করছেন অনুষ্ঠান শোনার জন্য তাদের কাছে। তবে আমরা আর দেরি করব না, আমরা এক্ষুনি মূল পর্বে চলে যাব। যাওয়ার আগে আমি সংক্ষেপে আসাদ ভাইয়ের একটা পরিচিতি আমি তুলে ধরি। আসাদ ভাই, আপনি নিজেই বলুন তো, আপনার জন্মসালটা 1943 নাকি 1940? বাংলা মুসলমানের অন্তত আমাদের বয়সী যারা, তাদের দুটো জন্মদিন, একটা কাগজি জন্মদিন, একটা আসল। আসলটা কবে? 1940? হ্যালো, হ্যাঁ, আমি দুই জায়গায় দুই রকম জন্মদিন পাচ্ছি। তো আমি ধরে নিচ্ছি ওনার জন্মদিন 40, অর্থাৎ বয়সে তিনি 80, কারণ আমি গত বছর শুনেছি আসাদ চৌধুরী 80তম জন্মদিন সামনে অপেক্ষমান, আসন্ন। আমি এরকমটা শুনেছি, যে ধরে নিচ্ছি আসাদ ভাই 80 পূর্ণ করেছেন এবং সেজন্য তাকে একটা জন্মদিনের 80তম জন্মদিনের বিলম্বিত শ্রদ্ধার্ঘ হিসেবেই আমরা আজকে অনুষ্ঠানটাকে উপস্থাপন করছি। আসাদ ভাইয়ের জন্ম আমাদের বাংলারই আরেকজন বিখ্যাত কবির দেশে, জীবনানন্দ দাশের সেই বরিশালেই তার জন্ম। তিনি পড়াশোনা উচ্চশিক্ষা নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে এবং তারপর তার কর্মজীবন শুরু করেন শিক্ষকতা দিয়ে, এবং সেটি আমার পূর্বপুরুষের শহর ব্রাহ্মণবাড়িয়া। সেই সূত্রে তার সঙ্গে আমার কিঞ্চিত আত্মীয়তাও গড়ে উঠেছে। এবং স্বাধীনতার পর 1972 ঢাকায় চলে যান। ঢাকা গিয়ে প্রথমে কিছু সাংবাদিকতার কাজ করেন, পরে বাংলা একাডেমিতেই তিনি তার পরবর্তী কর্মজীবনটা কাটান এবং সেখান থেকে একজন পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। তবে তার মাঝখানে তিনি কয়েক বছর 4-5 বছর তিনি ছিলেন জার্মানির যে বেতার কেন্দ্র ডয়েশে ভেলের বাংলা বিভাগে, এবং সেখান থেকে তিনি দেশে ফিরে এসে পূর্ণকালীন লেখালেখির মাধ্যমেই নিজেকে ব্যস্ত রেখেছেন। এখানে এই মুহূর্তে আছেন টরন্টোতে, তার আত্মীয়, তার কন্যার বাড়িতে আছেন। তো সেখান থেকে তিনি যুক্ত হয়েছেন। তার কবি হিসাবে প্রথম আত্মপ্রকাশ 1975 সালে একটি গ্রন্থ দিয়ে, তবক দেওয়া পান। এটি আপনারা জানেন তার নামের সঙ্গে, তার এর সঙ্গে বেশ যায়, কারণ তিনি সবসময় তাম্বুল রসে সিঞ্চিত হয়ে সিক্ত থাকেন। এবং তার পরবর্তী দুটি গ্রন্থ বিত্তনী, বেশাতনী এবং প্রশ্ননী উত্তরে পাহাড়ি গ্রন্থগুলো অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। ওই সময় বাংলা কবিতাকে যে কজন জনগণের কাছে নিয়ে গেছিলেন, জনপ্রিয় করেছেন, তার মধ্যে আসাদ চৌধুরী একজন। তো আসাদ চৌধুরীর কাব্যগ্রন্থের সংখ্যা সব মিলে গোটা 20। এর পাশাপাশি শিশু সাহিত্য রচনা করেছেন প্রচুর, প্রায় সমপরিমাণ শিশু সাহিত্যের গ্রন্থ রয়েছে। তার সাহিত্য বিষয়ক একটি প্রবন্ধ গ্রন্থ আছে কোন অলকার ফুল নামে। আসাদ ভাইয়ের আরেকটা পরিচিতি, তিনি বাংলাদেশের উর্দু কবিতা নিয়ে যে চর্চাটি হয় তার একজন বিশেষজ্ঞ, এবং তিনি খোঁজ খবর রাখেন, নিজে অনুবাদ করেন। কিন্তু তার গ্রন্থ রয়েছে বাংলাদেশের উর্দু কবিতা। এর বাইরে তিনি প্যালেস্টাইনের কবিতা অনুবাদ করেছেন, পুরস্কার পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার এবং এছাড়া আরো অনেক পুরস্কার, আবুল হাসান পুরস্কার, অগ্রণী ব্যাংক পুরস্কার। তো এই সংক্ষেপে আমার পরিচিতি এখানেই। আসাদ ভাই, আপনাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। বিস্তারে দেওয়া সম্ভব হলো। দেখলে কানাডাতে শাসনী ইত্যাদি অনুবাদ করলাম, স্পেনিশ কবিতার অনুবাদ, গল্পের অনুবাদ, এবং আমার কাছে যে কি যে ভালো লেগেছে তোরা পাখির পুনর্জন্মের গল্প। আমার ঠিক এই কবিতাটি আমাকে আলম খোরশেদের খুশি হয় না, আমি প্রায় 1.5 বছর পর একটা কবিতা লিখতে উৎসাহিত হয়েছি এই লেখাটি পড়ার পর। আমি এর মধ্যে একটি কবিতাও লিখতে পারিনি।
কাজেই আমাকে ওর যে সাহিত্য প্রীতি নিজে লুকিয়ে রেখে অন্যকে ফোকাস করার মতো চেষ্টা, ওর নিজে লুকিয়ে রাখাটা আমার কাছে পছন্দ হয় না যদিও। আচ্ছা আমি আসাদ মনে ভাই, করি এইটা পড়ে হ্যাঁ না, এই লেখাটা পড়ে আমার হ্যাঁ, মনে হয়েছে যে এ একটা মানে প্রতিভার মানে অপরাধজনিত ক্ষমাহীন একটা অপরাধ বলা যেতে পারে। আচ্ছা এই অপচয়টা আচ্ছা। প্রতিভার। তো আমরা আমাদের আজকের অনুষ্ঠানের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটা শুরু করি। আপনার সঙ্গে কয়েকটি প্রশ্ন এবং প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে আমরা সোজা সোজা প্রশ্ন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, প্রশ্নগুলো তো হ্যাঁ একেবারেই সোজা হবে। প্রথম প্রশ্নটা ছিল আসলে করোনা কেন্দ্রিক। আমার মনে হয় আমরা সেটা আজকে এড়িয়ে যেতে পারি, সরাসরি চলে যাই সাহিত্য আলোচনায়। আপনার সাহিত্য জীবনের সূচনা পর্বের গল্পটা একটু সংক্ষেপে যদি বলতেন, কিভাবে এই সাহিত্যের সঙ্গে এইভাবে জড়িয়ে গেলেন আষ্টে পৃষ্ঠে, একজন দেশের বরেণ্য সাহিত্য ব্যক্তিত্ব হয়ে উঠলেন, তার সূচনা পর্বের গল্পটা একটু সংক্ষেপে শোনান আমাদের। আমার কাছে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি ক্লাস 4 থেকে সিরিয়াস কবিতা পড়ার সুযোগ পেয়েছিলাম। আমি যখন ক্লাস 4 এ পড়ি, ক্লাস 4 এ তখন স্কলারশিপ ছিল, মহসিন ফান্ডের স্কলারশিপ। আমি স্কলারশিপ পরীক্ষা দিয়ে পেয়েছিলামও। আমাদের থানায় আমরা 2 পেয়েছিলাম, তার মধ্যে আমি একজন। তো সেই সময় হাঁপানি ছিল বলে আমাকে আম্মা খেলতে দিতেন না। খেলাধুলা অসম্ভব প্রিয়, কিন্তু সেই সময় থেকেই আমি খেলাধুলা থেকে প্রায় অনেকটা দূরত্বে চলে গেলাম। আমাদের ছাদ ছিল গ্রামের বাড়িতে, একতলা বাড়ি, অনেক পুরনো বাড়ি। ছাদে বসে পা দুলিয়ে দুলিয়ে আমি অগ্নিবীণা, বিষের বাঁশি এই সমস্ত কবিতার বই তখন পড়েছি। একটু পরে আমাকে পাগল করে দিল সুকুমার রায়ের আবোল তাবোল। আর আমাদের এলাকায় কমিউনিস্ট ছিলেন, তাদের কল্যাণে রুশ দেশের আন্দোলন, সুকান্ত ভট্টাচার্যের কবিতা, এগুলো পড়ার সুযোগ পেয়েছিলাম। ক্লাস 9 এ আমার সৌভাগ্য জীবনানন্দের কবিতা পড়ার সুযোগ পেলাম, এবং এটা ছিল আমার জন্য চূড়ান্ত বিস্ময়। কিন্তু আমি নিজে কোনো কবিতা লিখিনি। লোকে জানতো আমি কবিতা পছন্দ করি, এবং সত্যি আমি পছন্দ করতাম। প্যাট্রিস লুমুম্বা মারা যাওয়ার পর তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমাকে বলল যে আজাদ সুলতান বললেন, আজাদ সুলতান বরিশালের স্বরূপকাঠির শর্ষিনার এমদাদ সাহেব ছেলে, এবং একেবারেই বাম আন্দোলনের সাথে যুক্ত। তার এমদাদিয়া লাইব্রেরি ছিল বরিশালে একটা, সেখানে সোভিয়েত পত্রপত্রিকাগুলো থাকতো। সেখানে আমি প্রথম এমাদার ছবি দেখি একটা, লালা ভাই, পরবর্তীকালে যাকে কমরেড লালা বলা, তিনি বকালে মারা যান বসন্তে। দাঁড়ান ভাই, দিচ্ছি আমি। যেন আমি কত কবিতা লিখি, আমি একটু কবিতা লিখলাম। ওই দিনই লিখতে হলো একটা রেস্টুরেন্টে বসে। সেই রেস্টুরেন্টে তাজউদ্দিন সাহেব প্রায় রেগুলার ছিলেন। তাজউদ্দিন আহমদ সাহেব, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তিনি যেতেন। আমি কবিতা লিখে আমি ফেরত দিয়ে আসছি তার কাছে। একসময় ভদ্রলোক পাজামা, শার্ট আর একটা চাদর গায়ে এলেন, লম্বা, তার হাতে এটা দিলেন। তিনি একবার দেখলেন, দেখে আমার মুখের দিকে তাকিয়ে পকেটে রেখে আস্তে চলে গেলেন পকেটে। আমি বললাম যে উনি কে? আজাদ বলে উনি রমেশ দাশগুপ্ত। আমার তো বুক কাঁপা শুরু হয়েছে। আমি তখন সমকাল পড়ে এসেছি, উত্তরণ পড়ে এসেছি। আমার তখন নতুন সাহিত্য, চতুরঙ্গ, এগুলো পড়ার অভ্যাস হয়ে গেছে আমার। আমার তো বুক কাঁপা শুরু হচ্ছে। পরদিনই আমার রুমমেট আমাকে ঘুম থেকে তুলল। রুমমেট উঠেন, আপনার কবিতা ছাপা হয়েছে। আমি, কোথায় ছাপা হলো আমার কবিতা? দেখি যে সংবাদে, সাহিত্য পাতায় না, এডিটোরিয়াল পৃষ্ঠায় আমার কবিতাটা ছাপা হয়েছে। তার ফলে
আমি যে পরিচিতিটা প্রথম লেখায় পেয়েছি একটা অবিশ্বাস্য। পরে শুনেছি, আমি দেখিনি যদিও চোখে, যে সোভিয়েত ইউনিয়নে এই কবিতাটি ৮টি ভাষায় অনুদিত হয়েছে। এটা আবার আমাদের নির্বাচনের সময়, ছাত্র ইউনিয়নের নির্বাচনের সময় আমার বন্ধুরা বেশ জোর গলায় বলতেন আরকি। তো আমার কাছে যদি কবিতা বলেন তো এটাই আমার প্রথম কবিতা। এবং তার আগে আমি আমার গুরু, আমার কাজিন হান্টু ভাই, তিনি লেখালেখিটা সেভাবে করলেন না। সাংবাদিকতাও সিরিয়াসলি করলেন না। নাটক করতেন, গান লিখতেন, কবিতা লিখতেন, উপন্যাস লিখতেন। যাই হোক, তিনি আমাকে সমর সেনের কবিতা পড়ালেন। আমি সমর সেনের কবিতা পড়ে উৎসাহিত হলাম যে যাক, অন্তত ছন্দ ছাড়াও কবিতা লেখা যায়। এটি আমাকে একটা আশা দিল আর কি। তো আমি যখন এই কবিতাটা বেরোয় তখন আমি প্র্যাকটিস রুমার উপর লেখা ইতিহাসের আরেক নায়ক, এটি আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারের ছাত্র, এবং পরবর্তীকালে ২ বছর পর রুহুল ইসলাম খান টাঙ্গাইল থেকে এলেন এবং ঢাকা আসার সঙ্গে সঙ্গে তার নামও পাল্টে গেল, রফিক আজাদ হয়ে গেল। এবং ফলে ওর চাপে পড়ে এবং স্বাক্ষর ইত্যাদি চাপে পড়ে, আব্দুল্লাহ আবু সাইদ এদের চাপে পড়ে আমার ক্লাস ফ্রেন্ড আখতার ওসমান ইলিয়াস, আব্দুল মান্নান সৈয়দ, এদের আমি তখন টুকটুক করে কিছু কিছু লিখি আর কি। আমি অবাক ছিলাম আমি যখন ১৯৭১ সনে আমি আমার লেখা বিষ্ণুদেব আমার লেখা পড়েছেন, সুভাষ মুখোপাধ্যায় আমার লেখা পড়েছেন, বনফুল আমাকে কোলে বসালেন তার, এবং লীলা মজুমদার আমার হাতে পেয়ে ধরলেন। তখন আমার মনে হলো যে আমার একটু লেখালেখি করা উচিত। আমি টাকা দিতে না পেলে লিখতে পারি না, আমার লেখালেখি করা উচিত। এবং সেখানে শক্তি চট্টোপাধ্যায় সম্পাদিত বইতে লেখা গেল গল্প। আমি গল্পও লিখি না একদম, সেই গল্পে লেখা ছাপা হয়ে গেল। তারপরে বইতে আসাদ ভাই, আমরা মোটামুটি আপনার সূচনা পর্বের গল্পটা বুঝতে পারলাম যে আপনি শুরুতেই বেশ ভালো এবং খুব গুণী কিছু মানুষের সঙ্গ, সান্নিধ্য, অনুপ্রেরণা পেয়েছিলেন এবং সেটাই আপনার জীবনের গতিমুখ থেকে নির্ধারণ করে দিয়েছিল। তো এরপর তো আপনার অনেক দীর্ঘ ৫০ বছর ৬০ বছর মধ্যে পেরিয়ে গেল, বিশাল বড় একটা সাহিত্য যাত্রা। এই যাত্রা পথে একটা সালতা মামি তার প্রধান প্রধান বাঁক ফেরার মুহূর্তগুলো, প্রধান প্রধান মাইল ফলকগুলো, আপনার অর্জন, অভিজ্ঞতা, উপলব্ধি নিয়ে আরেকটু আমাদেরকে বলেন না আপনার সামগ্রিক সাহিত্য জীবন সম্পর্কে। আমি এখন এটা বলতে লজ্জাই লাগে, আমি সাহিত্যকে, রাজনীতি, সংস্কৃতিকে আমি আলাদা করে কখনো খুব দেখিনি বা দেখি না হয়তো এখনো। যদিও আমি জানি যে প্রত্যেকটা নিজেদের ক্ষেত্রে সার্বভৌম একটা ব্যাপার। তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান হয়েছে, ভিত্তিক জাতীয়তার সূত্রপাত, রাষ্ট্রভাষা বাংলা চাই, তখন একমাত্র রাজনৈতিক দল, দুটি রাজনৈতিক দল, কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস, এটি দুটি দলের সমর্থন ছিল এই আন্দোলনের। গণতন্ত্র লীগ ছিলেন, গণতন্ত্র লীগ তখন আর কতটুকু ক্ষমতা তাদের। আওয়ামী লীগ হয়েছে ৪৯ সনে। এবং এই দুটি সংগঠন কখনোই পেছন ফেরেনি। ৪৬.১ রাষ্ট্র মাতৃভাষা বাংলা, ৬.৭ মাতৃভাষা উর্দু, সেই উর্দু চাপিয়ে দেওয়া হলো। পাকিস্তানে এই প্রথম ভাষাকে কেন্দ্র করে ভাষা ভিত্তিক জাতীয়তা, এর আগ পর্যন্ত যে জাতীয়তার উৎসটা আমি কি বলবো, এটি মুসলমান আর হিন্দু জাতি, কোথায় ধর্ম আর কোথায় জাতি। রবীন্দ্রনাথের জন্য আপনি নিশ্চয়ই মনে আছে যে রবীন্দ্রনাথের জন্য সবসময় নেশন শব্দটা ব্যবহার করেছেন। নেশন জাতি কখনোই ব্যবহার করেন, কখনো।
এই যে বাঙালি নেশন উঠছে, ভাষা আন্দোলন, চুয়ান্ন নির্বাচন, বাংলা একাডেমি প্রতিষ্ঠা, 21 দফা আন্দোলন করতে গিয়ে জনগণের কথা নিয়ে আসা, অর্থনৈতিক রাজনৈতিক শোষণের চিত্র তুলে ধরা, এবং প্রশাসনিক এবং আর্মি, মানে আর্মি অ্যান্ড সিভিল ব্যুরোক্রেসি, এবং মুসলিম লীগের যে কি অত্যাচার, সেটা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী একটা দলিল হয়ে থাকলো, সেখানেই পাওয়া যাবে, আসাদ ভাই, আমরা পরিষ্কার পাওয়া যাবে। আপনার সাহিত্য জীবনের কথাই আর কি শুনতে চাচ্ছি বিশদ ভাই, আপনার সাহিত্য জীবনের কথাটুকু আর কি। আমি, আমার বাবা এই আওয়ামী লীগের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। বঙ্গবন্ধু আমাদের বাসায় ছিলেন, বাসায় ছিলেন, আমরা একসঙ্গে বহুদিন ভাত খেয়েছি। তার ফলে আমার মধ্যে স্বদেশ একটা বিশাল ভূমিকা পালন করেছে। এবং আমি দেখেছি পূর্ব বাংলার কৃষক, আমি মৌলানা ভাসানীকে জিজ্ঞেস করছিলাম, হুজুর আমি কেন সমিতি করব? তিনি বলেছিলেন, বাংলার কৃষক হচ্ছে এতিম, তার খেদমত করা হলে ইবাদত। আমি ভুলিনি এগুলো, আমার পক্ষে বলা সম্ভব না। আমি দেখি বঞ্চিত মানুষ কাকে বলে, বাংলা ভাষা কিভাবে বঞ্চিত হচ্ছে, বাংলার কিভাবে হচ্ছে, এটা আমার মধ্যেও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আমি পূর্ব পাকিস্তান কলেজ শিক্ষক সমিতির কালচারাল সেক্রেটারি ছিলাম বছর 3, শেষ কয়েক বছর পাকিস্তানি আমলে। বাংলাদেশ ঘুরেছি আমি অনেক। আমি দেখেছি যে কোথায় পাকিস্তানের বেতন আর বাংলাদেশে কি তখনকার বাংলায় কি বেতন, সুযোগ সুবিধা, আমাদের এখানে কি সুযোগ সুবিধা, আমরা দেখেছি। তারপর আমার কবিতাতে এই বঞ্চনার কথা এসে গেছে। আর আমার প্রথম কবিতাই তো আমার প্রতিবাদ দিয়ে শুরু, প্র্যাকটিস লুয়া বঙ্গর কিভাবে মারা গেলেন, আর এবং সেই যে প্রতিক্রিয়া, এটি আমার মধ্যে কিছুদিন আগে এখানে যে কালো মানুষটি মারা গেল, এবং শুধু তা না, বলছেন নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছি, এই জন্য আমার এখনো আমার কানে বাজে, নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছি। এখন মনুষ্যত্বের অবমাননা, সাম্প্রদায়িকতা, মৌলবাদ, এগুলো আমি অন্তর থেকে ঘৃণা করি, একেবারে অন্তর থেকে ঘৃণা করি। তার ফলে আমার এটা হচ্ছে, কি বলবো, এটা আমার একেবারে ভেতরের জিনিস, যে পাকিস্তানি আমলেও দেখা যাবে আহসান হাবিব তার কবিতার ভাষাকে আলাদা করে নিচ্ছেন, সেখান থেকে ধারাবাহিকতায় সানাউল হক, আব্দুল গনি হাজারি, আমরা দেখব পরবর্তীকালে আরো কয়েকজন, পরবর্তীকালে তো আরো অনেক, আলাউদ্দিন আল আজহার, অনেকেই, হাসান হাফিজুর রহমান, এরা অনেকেই, এবং শামসুর রহমান, এবং পরবর্তীকালে শহীদ কাজী আল মাহমুদ, আমাদের কাছে কিভাবে কিভাবে আস্তে আস্তে আমরা কিন্তু একেবারে পাকা রাস্তা পেয়েছি। জসিমউদ্দিন পাননি, জসিমউদ্দিনকে তার রাস্তাটা তৈরি করতে হয়েছিল, বা মুস্তফা বা অন্যান্য আমার এদেরকে রাস্তাটা নিজেদের তৈরি করতে হয়েছিল। কিন্তু আমরা যেখানে পা বাড়ালাম, আজকে আমরা যে মূল ধারা, অনেকের অবদান আছে, অনেকের অবদান। সে সময় নাটক হচ্ছে, আগে বাঙালি মুসলমান নাটক করতো না, সে গান গাওয়া হচ্ছে, সেখানে নাটক গান গাওয়া হতো না, আস্তে আস্তে চলচ্চিত্র হচ্ছে, খেলাধুলা, মানে পাকিস্তান একটা, আমি তো বলি যে 1757 সাল থেকে না, 1971 পর্যন্ত এক ধরনের পরাধীনতা, উপনিবেশ, সেখান থেকে বেরিয়ে আসা, এবং প্রতিটি স্তরে আমি যেখানে যেখানে আবিষ্কার করছি, যেমন আমার এখন প্রিয় বিষয় হচ্ছে বাঙালি মুসলমানের স্বরূপ অন্বেষণ, বাঙালি জাতির স্বরূপ অন্বেষণ। স্বাভাবিকভাবে আমি এই নিয়ে একটু কাজ করছি, এবং আমার কবিতায় এইগুলি ঘুরে ফিরে এসেছে। যদিও মাথার উপরে রবীন্দ্রনাথের গান, নজরুলের প্রতিবাদ, এবং বোধহয় সবচেয়ে বেশি আমি যা পড়েছি এবং পড়ছি জীবনানন্দ দাশ, প্রবল ভাবে পড়ছি। এবং আমাদের সময় রফিক আজাদ শুধু না, মোহাম্মদ রফিক এসে গেছেন, আমিনুল হক এসেছেন, আব্দুল মান্নান সৈয়দ, ইলিয়াসের কবিতা নিশ্চয়ই আপনারা অনেকে। এবং আমার কাছে যেটা বিস্ময়ের মনে হয়, সেটা হচ্ছে নির্মলেন্দু গুণ, আবুল হাসান, এদের কবিতা আমাকে দারুণ ভাবে কাবু করে। আল মাহমুদের কবিতা এবং নির্মলেন্দু গুণের কবিতা আমি বোধহয় সবচেয়ে বেশি কাবু হয়েছি, কোনো সন্দেহ নেই।
অনেক আমার অনেক নিজের ক্ষেত্রে নিজের লেখা সম্পর্কে আমার নিজের লেখা সম্পর্কে আমি বঙ্কিমচন্দ্রের একটা কথা বলে শেষ করি। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, আমার দিকে আত্মপরিচয় দেওয়ার রেওয়াজ নাই। আর নিজের সম্পর্কে এতক্ষণ বলে এটা ধৃষ্টতা, বেয়াদবি মাফ করে দেবেন। ঠিক আছে আসাদ ভাই, এর মধ্যে আমরা অনেক কিছু জেনে গেলাম, আপনার সাহিত্য মানুষ, আপনার রাজনীতি বোধ, আপনার সমাজ চেতনা ইত্যাদি সম্পর্কে, ইতিহাস, ঘনিষ্ঠতা। আমরা একটু বাংলাদেশের কবিতা সম্পর্কে, বর্তমান কবিতা, এখনকার কবিতা সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। আপনার কি অবস্থান বাংলাদেশের সাম্প্রতিক কবিতা সম্পর্কে, এবং যারা কবিতা লিখছেন তাদের সম্পর্কে আপনার কি পর্যবেক্ষণ এবং কি অভিমত? আমার ধারণা, বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থান, পৃথিবীতে যে দাপট বাংলাদেশে, এইটি যদি 25 বছর আগে হতো, বাংলা কবিতার কবিকে পৃথিবী অনেক দিন আগে চিনত। চিন্তা করতে পারেন জীবনানন্দ। আমার তো মনে হয়েছে, এটা বেয়াদবি মাফ করবেন, আমি অতটা পড়াশোনা লোক না, আমার মনে হয়েছে যে টি.এস. এলিয়ট, ইয়েটস, অডেন, এদের চেয়ে বিন্দু মাত্র নিচের কবি না, অনেক উঁচু কবি। জীবনদাসের কবিতায় বাংলা মহাকাব্যের ধারণ ফুটে বেরিয়েছে রূপসী বাংলা বইতে। আধুনিকতার, চিন্তার, হতাশা, দুঃখ না, শুধু বোধ, এই জিনিসটিকে তিনি কিভাবে নিয়ে এলেন জীবনদাস, এটা ভাবা যায় না। অনেক বড় কবি জীবনদাস। এই সময়কার কবিতা সম্পর্কে, এই যে চিন্তাগুলো, সমকালীন কবিতা সম্পর্কে যদি কিছু বলেন। জি, সমকালীন কবিতা, বাংলাদেশের সমকালীন হ্যাঁ, এই সময়কার এখন কবিতা সম্পর্কে। বুঝতে পেরেছি। সেখান থেকে সাথে যখন আমরা লিখছি, তখন আমাদের সামনে অনেকগুলো অপেক্ষা হচ্ছে। ৬২-র আন্দোলন, ৬১-র রবীন্দ্র জয়ন্তী, ৬৬-তে ৬ দফা, এগুলো তো এগুলো এগুলো আমাদের প্রত্যেকের কবিতা কিছু না কিছু পাওয়া যাবে, যাকে একদম গুরুত্ব দেওয়া হয় না, অথচ গুরুত্ব পাওয়ার যোগ্য ছিলেন তিনি। সৈয়দ আলী হাসান, আমার পূর্ব বাংলা একসময় কাঁপিয়েছিল না, আমরা থরথর করে কেঁপেছি। আলাউদ্দিন আল আজাদ, স্মৃতির মিনার ভেঙেছে বন্ধু, হ্যাঁ, কিরকম লাগে তখন। এমনকি আব্দুল গাফফার চৌধুরী, ভাবেন তো, 52 সালে সেকেন্ড ইয়ারের ছাত্র, আইএ সেকেন্ড ইয়ারের ছাত্র, তার হাত দিয়ে বেরোয় আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। গানের জন্য অবশ্য ভুলতে পারিটা নিতে পারি হয়ে গেছে। সেখানে একটা লাইন আছে, ওরা এদেশে নয়। তখন বাংলাদেশের রাজনীতিতে কোন রাজনীতিবিদদের মুক্তি শব্দটি বেরোচ্ছে না, ওরা এদেশের নয়। 1957 সালে প্রথম মৌলানা আবুল খান ভাসানী কাকমারিতে বলেন, পাকিস্তান আসসালামু আলাইকুম। কাজে আমি কে, এইটি বাংলা কবিতা, সেই সময়কার কবিতাগুলো আমাকে, আমি বলছি যে আমি তো কবিতাই পড়েছি, আমাকে শিখিয়েছে, একেবারেই শিখিয়েছে, হাত ধরে ধরে শিখিয়েছে। আমিও তো যোগ্য না তাদের উত্তরসূরি হিসেবে, কিন্তু আমাকে হাত ধরে তো এখানে নিয়ে এসেছে। রমেশ শীল, রমেশ শীল যখন বলেন, বাংলা আমার গয়া গঙ্গা, বাংলা আমার বারাণসী, আমি চিন্তা করতে পারি না, আমার পক্ষে লেখা সম্ভব না যে বাংলা আমার মক্কা মদিনা, আমার পক্ষে সম্ভব না। এই অপয়সে এসে, সময়ের এতটা যুগ পেরিয়ে এসো, আমার পক্ষে বলা সম্ভব নয়। একই কথাটি আমাদেরকে শাহ আব্দুল করিম বলেননি, একই কথা, প্রায় একই কথা। শাহ আব্দুল করিম একই সঙ্গে সাম্রাজ্যবাদ বিরোধী, ব্রিটিশ বিরোধী কবিতা লিখতেন, পাকিস্তান বিরোধী কবিতা লিখেছিলেন, আবার আধ্যাত্মিক কবিতাও লিখেছিলেন। এমনকি আমার কাছে তো অবাক লাগে, এটি কিভাবে বলবো আমি, যে চারণ কবি আমাদের, তার কবিতাও আছে এগুলো। এখন গান, কবিতা আসাদ ভাই, সবকিছু মিলিয়ে। আপনার কি এই সময়ের বাংলাদেশের কবিতা পড়ার সুযোগ হয়েছে বা অভিজ্ঞতা, অভ্যেস আছে? গত 15, 20, 30 বছরের কিছু কবিতা সম্পর্কে কি আপনার কোনো মূল্যায়ন? না, 15-20 বছর তো আমার এই 2 বছরে, 2-3 বছরে আমার কবিতা মিস হচ্ছে, এদিক সেদিক হচ্ছে, আচ্ছা, আমি এটা স্বীকার করবো। হ্যাঁ, আমি সেভাবে পড়ছি না। হ্যাঁ, আমি ফলে তাদের সম্পর্কে যদি, সেই কবিতা সম্পর্কে যদি আপনি একটু পর্যবেক্ষণ, আমরা চাই আপনি একজন প্রবীণ। এই সম্পর্ক,
না, আমার বলার যোগ্যতা আমার নেই। তবে আমি এটুকু বলতে পারি যে আমাদের চাইতে তারা মত প্রকাশের ক্ষেত্রে অনেক বেশি সাহসী। নিজের নিজের ভাবনাটাকে প্রকাশ করার ব্যাপারে অনেক বেশি সাহসী। আমরা রিলকের কবিতা পড়ার জন্য কতদিন অপেক্ষা করেছি মনে আছে? নরস্কিতা বিস্তানে যখন এলো তখন হুড়োহুড়ি পড়ে গেল। রিলকের কবিতা, শার্লি বোদলেয়ারের কবিতা, এগুলো পড়ার জন্য আমাদের কি ছটফটানি ছিল। এখনকার ছেলেপেলেরা তো পানির মতো ইউটিউব থেকে বের করে নেয়, পড়ে ফেলছে। কত সুযোগ। তার ফলে বিশ্ব কবিতা সম্পর্কে এদের ধারণা অনেক বেশি। যে কারণে আজকে গোটা পৃথিবীতে বাংলা কবিতা না, আমি শুনতে খুব খারাপ লাগবে যে গোটা পৃথিবীর কবিতাই এখন খুব ক্লান্ত। যদি বলেন যে এরকম, আমি বলবো যে প্রতিটি দেশের কবিতাই এখন খুব ক্লান্ত, পথ খুঁজে বেড়াচ্ছে। এবং আমি তো এই যে ১ বছর ধরে প্রায় মানুষ গৃহবন্দী অবস্থায় আছে, নিজের মুখোমুখি আছে। আমার দৃঢ় ধারণা যে এই সময় কবিতার একটা মুক্তি ঘটতে পারে। তার কারণ ১ম বিশ্বযুদ্ধেই দেখা গেছে যে ক্যাপিটালিজম, এই ধনতন্ত্রের, সাম্রাজ্যবাদী ধনতন্ত্রের কি নোংরা চেহারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে বাকি রাখলো না। সুযোগ বুঝে এরা সাম্প্রদায়িকতাকে উস্কানি দেয়। শেষ অস্ত্র হিসেবে ধর্মকে ব্যবহার করে রাজনীতি। এগুলো আমার চোখের সামনে দেখা। এবং আমাদের দেশেই বারবার দেখছি আমরা। ৭১ সনে যোদ্ধারা তারা কাদের হাতে মারা গেল। এগুলি বুঝতে হবে। এবং আমরা বাংলা কবিতায় খুঁজছি আমরা। আসার হাবিব জীবিত, শামসুল হক জীবিত, শামসুর রহমান জীবিত। তারপরও রুদ্র মোহাম্মদ শহীদের হাতে বেরোয় কি জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো। কেমন লাগে তখন? মোহন রায়হান মানুষের মুখে থু মারতে যাচ্ছে। সেই সমস্ত বুদ্ধিজীবী যারা মুখ বন্ধ করে থাকে তাদের উপরে। আমরা অবাক হয়ে যাই কামাল চৌধুরী তখন যমজ ভাই লিখছেন। কি অসাধারণ। শুধু তা না, পরবর্তীকালেও দেখেন, বিশেষ করে কয়েকজনের কথা তো আমি বলতেই পারি। অনায়াসে বলতে পারি। যে তসলিমা নাসরিনের কবিতা, আমি তার ওই গল্প প্রবন্ধ, ওই হাততালি মার্কা, মানে কি বলবো, মা সাংবাদিক দৃষ্টি আকর্ষণ মার্কা কথাবার্তার কথা বলছি না। কবিতার কথা বলছি। অসাধারণ কবিতা। নাসিমা সুলতানা, রুবি রহমান, অসাধারণ কবিতা আছে যে আমাদেরকে ঘাবড়ে দিয়েছিল সে সময়। এখনো ঘাবড়াই আমি। হুম। আরো তরুণদের দিকে আপনি যান, আপনারা দেখবেন এই যে সরকার আমিনের কবিতা আপনি দেখেন, তপন বাছির, আমিনুর রহমান সুলতানের কবিতা দেখবেন যে অন্যরকমের স্বাদ আছে। আমি যদি বলি এখন বলতে গেলে তো অনেক কথা বলতে, যে পিয়াস মজিদের কবিতা, টোকন ঠাকুরের কবিতা কেমন লাগে? মনে হয় না যে আমরা নতুন কিছু পাচ্ছি? আমি একটা জিনিস বুঝতে পারছি যে টুকরো, টুকরো কোলাজের মতো টুকরো আসছে। টুকরো, 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 টুকরো করে আসছে। নট দ্যাট মেল্ট হয়ে যাচ্ছে, তা না, মিশে যাচ্ছে না। কিন্তু প্রত্যেকটা ভাবনা, চিন্তা টুকরো, টুকরো আমাদের সামনে আসছে। সামগ্রিকভাবে জীবন দাসকে যেমন আমরা একটা সমগ্র করতে পাই, রবীন্দ্রনাথ সেখানে পাননি। রবীন্দ্রনাথ খুব দুঃখজনক, রবীন্দ্রনাথ একটি ইয়ের ভিতর সেভাবে আবিষ্কার করতে পারেননি জীবন দাসকে। জীবন দাস তো সেই জীবন দাসের সঙ্গে এজরা পাউলের আমি মিল দেখি, আল মাহমুদের মিল দেখি। ক্যাপিটালিজম সহ্য করতে পারছে না কেন? তার নোংরামি, তার বীভৎসতা তাদের সামনে পরিষ্কার এজরা পাউন্ডের কাছে, জীবন দাসের কাছে, আল মাহমুদ। কমিউনিজমটা সহ্য করতে পারছেন না কেন? মানুষের অধিকারটা বঞ্চিত। মানুষ কথা বলতে পারছে না, চয়েস নাই। এজরা পাউন্ড কি করলেন? তিনি গেলেন ইয়েকে, মুসোলিনিকে সাপোর্ট করলেন। যদি তাকে পাক প্রতিপন্ন না করে তাহলে গুলি করে মেরে ফেলতে হতো তাকে। আচ্ছা, আল আসাদ মাহমুদ ভাই, তো ধর্মে আশ্রয় নিলেন। আমরা বাংলাদেশের সামগ্রিক যে সাহিত্যিক পরিমণ্ডল, আমরা সেখানে যাই এখন, যে বাংলাদেশ প্রায় 50 বছর হতে চললো আমাদের স্বাধীনতার পরে, আমাদের সাহিত্যের পরিমণ্ডলটি কতখানি পেশাদারিত্ব, কতখানি তার স্থায়িত্ব এবং কতখানি একটা বৈশ্বিক মানদণ্ডে
কতখানি শক্তি অর্জন করতে পেরেছে বলে আপনার মনে হয় আর কি, সামগ্রিকভাবে পুস্তক প্রকাশনা, বিপণন, লেখকদের সঙ্গে পাঠকদের সম্পর্ক, প্রকাশকদের সম্পর্ক, সমালোচনা, সাহিত্যের সংস্কৃতি সব মিলিয়ে আমাদের প্রকাশনা শিল্প এবং সামগ্রিকভাবে সাহিত্যিক পরিমণ্ডলটাকে আপনাকে কতখানি প্রাপ্ত মনস্ক বলে মনে হয়? আপনি নিজে একটা প্রতিষ্ঠানে ছিলেন, বাংলা একাডেমি, যাদের সঙ্গে বইমেলা এবং প্রকাশনা, প্রকাশক ইত্যাদি অনেক ধরনের আপনার যোগাযোগ হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশের সাহিত্যিক পরিমণ্ডলটা সম্পর্কে আপনার একটা নির্মোহ মূল্যায়ন চাই। কোথায় সংকট, কিভাবে সেগুলো উত্তরণ করা যেতে পারে, কি কি চ্যালেঞ্জ আমরা এখনো মুখোমুখি হচ্ছি আর কি। একেবারে গোড়া থেকে ধরি। হ্যাঁ, যদিও এই ঢাকা থেকে একসময় নীলদর্পণ বেরিয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমরা দেখব যে কিছু পাঠ্যপুস্তক, কিছু ধর্মপুস্তক ছাড়া ঢাকার পাবলিকেশনের গর্ব করার মতো আর কিছু নেই। সেইখানে যেখানে পান্দান দিয়ে খানদান দিয়ে কবিতা লেখা, এক জিন্নার উপরে কত শত কবিতা পাওয়া যাবে, মোদালি জিন্নার উপরে, এবং সেগুলি কি কবিতা? তার ভিতরে একটা কবিতা ছাড়া তার চোখে পড়ে না সেরকম। সেখান থেকে বেরিয়ে প্রমিত বাংলায়, যেখানে বুদ্ধদেব বসু আছেন, অমিয় প্রগতি আছেন, যেখানে সুধীন্দ্রনাথ দত্ত এরা আছেন, সেইখানে দাঁড়িয়ে আসান শামসুর রহমান একটা জায়গায় নিয়ে আসেনি আমাদেরকে, শহীদ কাদরী একটা জায়গায় নিয়ে আসেননি আমাদেরকে, অবশ্যই নিয়ে এসেছিলেন। সমরেশ বসুরা জীবিত, তখনো প্রবল ভাবে জীবিত, বিভূতিভূষণ মুখোপাধ্যায় তখনও জীবিত। হ্যাঁ, তখনও আমরা দেখবো সে ওসমান এখানে লিখছেন, শওকত আলী, তিনি নিউ কলেজম এগুলি পড়ে টরে তো করেননি, তিনি সেই মুসলিমের শিল্পীদেরকে নিয়ে উপন্যাস গজল করছেন সে সময়। সৈয়দ শামসুল হক রক্ত গোলাপের লিখে বসে আছেন। ভাবা যায় যেখানে তারাশঙ্কর মুখোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো লেখক তখনও জীবিত, সেখানে আব্দুল গাফার চৌধুরী সম্রাটের ছবি লিখছেন। আসাদ ভাই, লেখকরা লিখে যাচ্ছেন, কিন্তু লেখকরা ঠিকই লিখছেন, তাদের কাজ তারা করে যাচ্ছেন, কিন্তু প্রকাশনার ক্ষেত্রে, প্রকাশনা শিল্পের ক্ষেত্রে কতখানি আমরা অর্জন করেছি? লেখকরা কি লেখালেখি পেশা হিসেবে নিতে পারছেন? তারা কি পেশা হিসেবে নিতে পারছেন? তাদের লেখালেখির মূল্য কতটা তারা পাচ্ছেন, স্বীকৃতি কতটা তারা পাচ্ছেন? আমি সেই বিষয়টা সম্পর্কে আপনার অভিজ্ঞতা থেকে আপনার মূল্যায়ন জানতে চাইছি, আপনার অভিমত। আমি নিজে অনেকের বই প্রকাশ করেছি, আমি নিজে অনায়ের মতো আব্দুল মান্নান সৈয়দের জন্মান্ধ কবিতা গুচ্ছ, তারপরে জ্যোৎস্না রৌদ্রের চিকিৎসা, অন্তত দুটো কবিতার বইয়ের সঙ্গে আমি যুক্ত। আখতারুজ্জামান ইলিয়াসের অন্য ঘরে অন্য স্বর পাবলিশারের ঘরে বিক্রি করে দিবে, আমি তাড়াতাড়ি কিনে সেগুলো আবার বিপদের চেষ্টা করি। আমি হাবিবুল্লাহ সিরাজি, মিলন মাহমুদ, আমি এদের করেছি। ছাত্রাবস্থায় আমরা আল মাহমুদের বই, জ্যোতিপ্রকাশ দত্তের বই, আব্দুল সাত্তারের অনুবাদ, আমি রফিক আজাদ, শাহাবুদ্দিন, হাশেম খান, ডাক্তার, আমরা চাঁদা তুলে আমরা বই বার করেছি কেন? দিল পেশাদারিতা নাই। ততদিনে কাইম চৌধুরীর মতো শিল্পী চলে এসে, এখন তো ধ্রুব আছেন, ধ্রুব কেন, এখন আরো অনেকে চলে এসছেন। অসাধারণ গ্রাফিক সেন্স তাদের, পাবলিশাররা অনেক বিরোধ হয়েছেন, আনফরচুনেটলি সেরকম সৎ হলেন না। আমি বলতে আমার কাছে খুব খারাপ লাগে, আমার কাছে কষ্ট হচ্ছে রীতিমতো। চিত্তরঞ্জন সাহা এবং সময়ের ফরিদ ছাড়া আমি আজ পর্যন্ত এখন পর্যন্ত এমন একটা পাবলিশার দেখলাম না যে বাড়িতে টাকা পাঠিয়ে দেয়, আমার চোখে পড়ে। হয়তো আছেন, লেখককে ঠকিয়ে যদি তারা মনে করেন যে বড় হবেন, তাহলে কিন্তু প্রথমেই একটা ফার্স্ট থিওরিতে ভুল করলেন, যে গ্লাস ছাড়া পানিটা টিকানোর জন্য কলসি ছাড়া পানিটা টিকিয়ে রাখার চেষ্টা করছে। অ্যাবসলিউটলি রং। লেখক বাঁচলে তারা বাঁচবেন, প্রকাশক বাঁচলে লেখক বাঁচবেন, এই আন্ডারস্ট্যান্ডিংটা আজ পর্যন্ত হয়নি। ব্যতিক্রমকে একমাত্র ব্যতিক্রম হুমায়ুন আহমেদ একটা অদ্ভুত কলম পেয়েছিলেন, শরৎচন্দ্রের মতো 3 পৃষ্ঠা পড়ার পর 10 বার পর উপন্যাসটা আবার পড়তে হয়।
ধরে রাখার সেই ক্ষমতা থাকতে হবে তো। হ্যাঁ, আমাদের এখানে চিন্তার অনেক বড় বড় ভালো ভালো গল্প এসেছে। কটা গল্পের ট্রান্সলেশন হয়েছে বয়ন্ত, কটা কটা উপন্যাসের ট্রান্সলেশন হয়েছে, কয়টা নজরুল ইসলামেরও চীনা অনুবাদ হয়েছে এই নজরুল ইনস্টিটিউট হওয়ার কত বছর পর, 15 বছর আগে কি 14 বছর আগে মাত্র হলো। উর্দুতেই অনুবাদ হয়নি নজরুল ইসলাম, অথচ চালাবাজি বক্তৃতাবাজি তো হয়নি। এগুলি বলছি কেন? বলছি এই জন্যে যে পেশাদারিতার অর্থ এই না যে লেখক ঠকানো। জাতীয় গ্রন্থ কেন্দ্র, আমি তো দেখেছি, কিছু মনে করবেন না, একটা সময় তারা বিভিন্ন জায়গায় বই নিয়ে যেতেন, প্রমোশন দেওয়ার চেষ্টা করতেন, লেখককে প্রমোট করার চেষ্টা করতেন। আমরা তো পরবর্তীকালে বেশ কয়েকটা আগামী আগামী ইত্যাদি সময় এরকম কয়েক প্রকাশনী, বিশেষ করে এই নতুন লেখক প্রফেশনাল, যারা পাঠ্য বইয়ের কথা বলছি না আমি, ধর্মপুস্তকের কথা বলছি না আমি, একেবারেই ক্রিয়েটিভ রাইটিং জন্য তারা বিভিন্ন শহর অনুষ্ঠান করেছে, বিভিন্ন শহরে অনুষ্ঠান করে, যাতে পাঠকদের কাছে সরাসরি যায়, লোকে লোকে যায়। আমরা বিভিন্ন জায়গায় কবিতা পড়েছি, কিন্তু পরবর্তীকালে দেখা যাবে, বলতে আমার বিন্দুমাত্র লজ্জা নাই, গণতান্ত্রিক পরিস্থিতির সৃষ্টি হওয়ার পর আস্তে আস্তে এই প্রবণতাটা যেন কমে গেল, সবকিছু যেন দলবাজির মধ্যে দিয়ে চলে গেল, সবকিছু। তার ফলে আমরা অনেক কিছু হারাচ্ছি তো। অনুবাদক পেশাদার একটা অনুবাদক হলো না আমাদের দেশে, পেশাদার অনুবাদক। আমার মনে আছে আমি জার্মানিতে যখন ছিলাম, একজন বিখ্যাত লেখিকা, তিনি আরকে নারায়ণ বিশেষজ্ঞ, হ্যাঁ, অথবা ভারতীয় লেখক আর একজন, এই মুহূর্তে নাম মনে পড়ছে না, বিশেষজ্ঞ, উনি কত অহংকার করে বলতে পারেন যে উনি যদি জার্মান ভাষায় লিখতেন, আমি যখন লিখেছি সেইভাবেই তাকে লিখতে হতো। আজকে আমাদের এইখানে কোন অনুবাদক ইংরেজি, তাও কিছু তো ইংরেজি অনুবাদ হয়, কি হয়েছে? শিবনারায়ণ রায়, শামীম রেজা, এরা আফ্রিকার অনুবাদটা করলেন। তারপর বিপুল সাহিত্য পড়ে আছে স্প্যানিশ। আমার রাজু আলাউদ্দিন এবং আফতার কালদানে আমি দুমকে স্প্যানিশ লেখা পেয়েছি। আর কই, আর কোথায়? হ্যাঁ, ভারতে হয়েছে কিছু। আমরা যদি এখন যোগাযোগটা না হয়, আমাদের লেখকরা যদি চিনতে না পারে, আমাকে, আমি আমি বেশ কয়েকটা জায়গায় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে গেছি, যখন পরিচয় হয়, আলাপ হয়, তখন তো জড়িয়ে ধরে যে আমরা তো জানি না, আমরা তো বুঝি না এগুলো, তোমাদের যে সম্পদগুলো আছে আমরা জানি না। অথচ একটা সময় রোমারোলা, এই আমাদের মহুয়া, আমাদের এই মলুয়া পড়ে অভিভূত হয়েছিলেন যে নারী জাগরণ তো এই দেশের, আমাদের বেহুলা তো এই দেশের। ভাবা যায় কি পার্সোনালিটি! আমাদের এইগুলো হয়ে উঠলো না, যে কোনো কারণে হলো। আচ্ছা আর আসাদ, আমাদের দেশের শিক্ষা, এ ব্যাপারে কথা বলতে আমি চাই না। আচ্ছা। শিক্ষার সঙ্গে সাহিত্যের একটা সম্পর্ক আছে। আমরা যখন অশিক্ষিত ছিলাম, যখন স্কুল কলেজ কম ছিল, তখন মানুষ সত্যি সত্যি কবিতা ভালোবাসতো। এখন সব শিক্ষিত হয়ে গেছে, এখন নোট বই পড়ে, কবিতা পড়ে পরীক্ষা দেয় না, নোট বই পড়ে পরীক্ষা দেয়। এর বেশি মন্তব্য হ্যাঁ, করা আমার পক্ষে না না সেটা ঠিক আছে, কঠোর কিন্তু হয়ে যাবে। এই 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 যে সংকটগুলো আপনি ঠিকই চিহ্নিত করেছেন, কিন্তু এগুলো অতিক্রমের বা এখান থেকে উত্তরণের কোন দিক নির্দেশনা কি আপনার জানা আছে? আপনি কি কিছু বলতে চান বা পারবেন আমাদেরকে, বাংলা একাডেমির অভিজ্ঞতা থেকে এবং অন্যান্য সরাসরি প্রকাশকদের সঙ্গে অভিজ্ঞতা থেকে, এবং সামগ্রিকভাবে জাতীয় গ্রন্থগ্রন্থের কথা বললেন, আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়, সব মিলিয়ে আপনার কি পরামর্শ, এখান থেকে আমরা কিভাবে পরবর্তী ধাপে যেতে পারি, উত্তরণটা কিভাবে ঘটাতে পারি? আমার চেয়ে যোগ্য ব্যক্তি যারা আছেন, আমার হুম, মনে হুম। হয় তাদেরকে প্রশ্ন করলে উত্তরটা তারা পাবে। আমি বুঝতে পারি যে অধিকাংশ লোকই চাকরি করে, যে প্রতিষ্ঠানগুলোর কথা বললেন, চাকরি করে বা দল করে। আহ, একটু থাকতে হবে, বাংলা ভাষার প্রতি মায়া থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে। টাকা সমস্যা হয় না, দেখেছি, দেখানো হয় না। এবং
75-এর পরে আমি যে রাজনীতি প্রসঙ্গটা আনি, আমি জানি আলম করছে সবাই, আমি জানি অনেকে ক্ষুব্ধ হচ্ছেন আমার উপরে রাজনীতির কথা। 1975-এর পরে দেশটা পিছনের দিকে গেল, 90 পর্যন্ত না 96 পর্যন্ত পিছনের দিকে গেল। কেন? এত বড় একটা মুক্তিযুদ্ধ, এত লক্ষ লক্ষ লোকের প্রাণ, এগুলো কি অর্থহীন ব্যাপার? আবার পেয়ারা পাকিস্তান যাবো আমরা? খন্দকার মুশতাক 15ই আগস্ট 1975 আদর করে বললেন বাংলাদেশ জিন্দাবাদ, অর্থাৎ বাংলাদেশকে একটা পূর্ব পাকিস্তান বানানোর চেষ্টা। সেই চেষ্টা তো 96 থেকে না, এখন পর্যন্ত রাজাকার বদরদের যাতে বিচার না হয় তার জন্য বাংলাদেশের ভেতরে না আন্তর্জাতিক ভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল। বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না, আন্তর্জাতিক ভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল। এগুলো ভুলে গেলে চলবে নাকি? এবং এর প্রভাব তো আমাদের সাহিত্যে পড়বেই, আপনি চান বা না চান, পড়বেই সাহিত্যে এবং মানসিকতায় পড়বে। 75 থেকে 96 পর্যন্ত সমাজটা যেভাবে এগোচ্ছে, হ্যাঁ, যেভাবে দুষ্কৃতীরা প্রশ্রয় পেয়েছে, যেভাবে দুর্নীতিবাজরা প্রশাসনিক সমর্থন পেয়েছে, বলি ফেলি আমরা। বাংলাদেশে কয়টা বড় লোক ছিল আমার জানা নাই। বাংলাদেশে কয়জন পয়সাওয়ালা মানুষ ছিল পাকিস্তানি আমলে? আর এখন 3,000 কোটি টাকা নিয়ে দেশ থেকে বাইরে যে বেরিয়ে পড়ে, থেকে আসে টাকা। এগুলো তার ফলে হয়েছে কি? মূল মূল্যবোধের জায়গায় আহত হয়েছে। মূল মূল্য সমাজটা, আমি বাংলাদেশকে ইম্পর্টেন্ট মনে করি সমাজ। বাংলাদেশের সমাজ প্রবলভাবে আহত হয়েছে। প্রবলভাবে আহত হয়েছে। সমাজ প্রতিহত করে। এই যে নোয়াখালীর ঘটনাটা আমরা পড়ছি, কাগজে পড়ছি, টেলিভিশনে আসছে। আমি আমি এখন রাস্তায় রাস্তায় কি পরিমাণে মেয়েরা ইয়ে করছে, চোখে পড়ছে তোমার। ভাবা যায় এমপি ইনভলভড পেছনে, মেয়র ইনভলভড, প্রত্যেকটা শহরে প্রায় একই রকমের অবস্থা। সৎ নিবেদিত কর্মী যারা, তারা কোণের গুতা খেয়ে পেছনে চলে গেছে। আমরা ধীরে ধীরে রাজনীতিবিদদের হাতে থাকে। আমি যে প্রসঙ্গে আসতে চেয়েছিলাম আপনি সেটা দিয়ে চলে এসেছেন, বাংলাদেশ না, প্রসঙ্গে আপনার কথা শুনতে চাই। এই মূল্যবোধটা তো পরিবর্তন, মূল্যবোধের পরিবর্তন হবে না। না, এখন বাংলাদেশে তো 50 বছর হয়ে গেল, আমরা আগামী বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব। আমাদের অর্জনগুলো কি কি আমরা উদযাপন করতে যাচ্ছি, আমরা আমাদের সামনের স্বপ্নটা কি, আমরা কোন দিকে যাচ্ছি? তো বাংলাদেশকে ঘিরে সামগ্রিকভাবে আপনার চিন্তা ভাবনা, স্বপ্ন আমরা শুনতে চাই। চাই বা না চাই, আলম খোরশেদ, আমি একটা কথা বলি, আপনি দেশে ফিরে গেছেন, বাংলাদেশ কজন দেশে ফিরে গেছে? কি আমি কিছুদিন আগে হ্যালিফ্যাক্সে গেছিলাম, আপনি জানেন হ্যালিফ্যাক্সের ডালহৌসি ইউনিভার্সিটি কিরকম বিখ্যাত। ভাবতে পারেন সেখানে কি পরিমাণ বাংলা ছাত্র কম্পিউটারে ভর্তি হয়েছে, আইটিতে ভর্তি হচ্ছে, কি ব্রিলিয়ান্ট রেজাল্ট করছে। সেখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট একটা বাঙালি, অমিত কুমার চাকমা ছিলেন একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর না, ইউনিভার্সিটির প্রেসিডেন্ট একসঙ্গে। আকাশ থেকে এ সার্ভিসটা বাংলাদেশ পেল। বাংলাদেশ কি ডক্টর মোহাম্মদ ইউনূসের, বাংলাদেশ কি বদরুদ্দিন ওমরের, বাংলাদেশ কি সিরাজুল চৌধুরীর কোন পরামর্শ গ্রহণ করার কখনো চেষ্টা করেছে? এগুলো তো বললে লাভ নাই। তো আমাদের দক্ষ যারা শিক্ষিত, যাদের উপর দেশ আশা করত, তারা ছেড়ে চলে যাচ্ছে কেন? বেটার লাইফের জন্য, সিকিউরিটির জন্য, অথবা আর বাংলাদেশে ফিজিক্সে বড় বড় কাজ করছে, এটা তৃতীয় বিশ্বের সবখানি হয়। বিজ্ঞান তারা আমাদেরকে অত উৎসাহিত করবে না, তাদের প্রযুক্তি আমরা কিনে নেব, এটা হচ্ছে তাদের খাইশ। এটা ধনতন্ত্রের একটা অন্ধতা, কিছু করার নাই আর কি। আমাদের দেশে আমরা জানি তো, আজগর মারা গেলেন, আমাদের বন্ধু আজগর, তিনি বিশ্বের চুম্বক, কয়েক কোটি টাকার মালিক চুম্বকের। তাকে ব্যক্তিগতভাবে সাথে উনি বলতে, আমি ব্যক্তিগতভাবে নেব না, তুমি আমার ইউনিভার্সিটিতে পাঠাও, আমরা সেখানে গবেষণা করি। গবেষণা করার ফিল্ডটা কোথায়, জায়গাটা কোথায়? বিজ্ঞানের গবেষণা এত সোজা? এই টেকনোলজি ডেভেলপমেন্ট হলো,
হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটা হলো কখন হলো? যখন উপনিবেশবাদের মাধ্যমে আমেরিকা, ভারত সহ বিভিন্ন দেশ থেকে সোনা লুটপাট করে ইউরোপ নিল। ইউরোপ তখন এগুলো এই জ্ঞানকে প্র্যাকটিসে আনার জন্যে যে চেষ্টাটা তারা তখন এফোর্ড করলো। অনেক জ্ঞান তো আগে থাকতেই ছিল, পারলো না তো তখন করতে। টাকা কোথায়? এই টাকাগুলো করা হলো। এত সোজা? আমরা তো সেই জায়গা থেকে সেখান থেকে চলে এসেছি আমরা। আজকে শিক্ষার কথা বলছিলাম, আমি জানি যে শিক্ষার কথা বললে চলবে। ৫ রকমের শিক্ষা ব্যবস্থায় কি হাতিটা হবে সেখানে? কি হাতিটা হবে? মাদ্রাসায় পড়া, কওমি মাদ্রাসায় পড়া ক্লাস 5 এর ছেলে, ইবতেদায়ী মাদ্রাসায় পড়া 5 এর ছেলে, প্রাইমারি স্কুল থেকে যাওয়া ছেলে, একটা গভর্নমেন্ট হাই স্কুল থেকে যাওয়ার ছেলে এবং ইংলিশ মিডিয়ামের একটা ছেলেকে বসিয়ে দিলে তারা ৫ মিনিট তারা নিজেরা কথা বলতে পারবে না নিজেদের মধ্যে। গোটা জাতির মনের কথা বোঝা তো তাদের অসম্ভব ব্যাপার। লাগাবেন কাঁঠাল, আশা করবেন আম, এটা তো হবে না। ইম্পসিবল। আজকে এত এর মধ্য থেকে সত্যিকারের সমস্যাগুলোকে শনাক্ত করাটা তো মুশকিল। শনাক্ত করতে গেলেও থুতু মারতে গেলে নিজের দিকেই পড়বে গায়ে গায়ে লাগে। কম্বল বাঁচতে গেলে পর, লোম বাঁচতে গেলে পর একটা কম্বলও বাংলাদেশটা পাওয়া যাবে না। কি করবেন আপনি? তবু এর মধ্য বাংলাদেশকে দিয়ে বাংলাদেশকে ঘিরে তবু কি কোনো স্বপ্ন আছে আপনার? কোনো স্বপ্ন কি দেখেন? কি স্বপ্ন সেটা বাংলাদেশকে ঘিরে? কি আপনার প্রত্যাশা? আমি তো অবশ্যই স্বপ্ন দেখি। আমি তো অবশ্যই স্বপ্ন দেখি যে একটি মানুষও খেয়ে মরতে পারবে না। একটি মানুষও পারবে না। বিনা চিকিৎসায় মানুষ মরতে পারবে না বাংলাদেশে। আমি এও স্বপ্ন দেখি যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যেই দেশের যে ধর্মেরই কেন তার সমান মর্যাদা কোন দ্বিতীয় শ্রেণীর নাগরিক বাংলাদেশে নেই। যা আসিয়া তাদের ভাষার মর্যাদা, তাদের সংস্কৃতির মর্যাদা দিতেই হবে। সাঁওতালদের মর্যাদাগুলো দিতেই হবে। এবং আমি জানি, আমি আসলে বলতে পারবো যে সুমনের গান নকল করে বলছি। নেপালি ছেলেটি গিটার বাজিয়ে তার গান গাচ্ছে। আমিও তাই মনে করি যে একদিন শহীদ মিনারে একটা চামার ছেলে গান গাবে, গারো ছেলে গান গাবে, একটা মণিপুরি মেয়ে আদরের সঙ্গে আমার স্বাধীন বা আমার সোনার বাংলা গাইবে। আমি ভেতরে ভেতরে তাই যাই। এবং এই স্বীকৃতি পাওয়া কি এত সোজা? বাংলাদেশের মানুষ আছে, বাংলাদেশে ভোটার নিয়ে খেলে, ভোট খেলা হয় এবং তাকে আমরা গল্প বলতে বাধ্য হচ্ছি। অনেক ধন্যবাদ আসাদ ভাই। বাংলাদেশ বিষয়ক আপনার স্বপ্নের কথা শুনলাম। সবশেষে সাহিত্য বিষয়ে আপনার কোনো স্বপ্ন আছে কিনা? আপনার নিজের লেখালেখি, নিজের কবিতা, নিজের সাহিত্যকর্ম বিষয়ে কি স্বপ্ন আছে এখনো, বা কি পরিকল্পনা করছেন আপনি? আমি যেটা বললাম যে কিছুক্ষণ আগে, এটা তো বিশ্বাস করবেন কিনা আমি জানি না। আমি অন্তত মে থেকে গত বছরের মে থেকে পর্যন্ত আমি কালকে একটা কবিতা লেখার চেষ্টা করেছি, কিছুটা অসমাপ্ত কবিতা, এবং সেই কবিতাটার উৎসাহ হচ্ছে এই তোতা পাখির পুনর্জন্ম। এটা শুনলে মনে হবে আমি তোষামোদ করছি, আমি জানি এটা লোকে বলবে, এবং আপনার কাছেও তাই মনে হচ্ছে। কিন্তু আমি আমার ডেট দেখতে পারেন, এই যে আমি 5/10/2020, এই যে 7/10/2020, এই যে 7/10/2020। হ্যাঁ, এখন স্মাগলিং হয় কোন জিনিস? যেটা দেশ হয় না সেটাই তো আসে, অনুবাদে সেটাই আসে। পৃথিবীর সেরা সাহিত্য আমরা অনুবাদ করি, আমরা করেছি কি হাততালি সাহিত্যগুলো। এ তো হবে না। সাহিত্যকে সাহিত্যের বিচারের মানতে বিচার করতে হবে। সাহিত্যিককে রাজনৈতিক দলবাজির মাধ্যমে বিচার করতে গেলে খুব ওই ফেরদৌসির মতো অবস্থা হবে দেশের। আমরা এখন একটু আলোচনা পর্বে যাব। এখন আমাদের এখানে যে কজন মানুষ এসেছেন, তাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনার কাছে বা কোনো মন্তব্য থাকে, আমি তাদেরকে সেটা বলতে বলবো। এরপর আমাদের ফেসবুক লাইভে বেশ কিছু মন্তব্য এসছে, সেগুলো আমি আপনাকে পড়ে শোনাবো, আপনি যদি সেখান থেকে কিছু মন্তব্য করতে চান পাল্টা। এবং সবশেষে আপনার একটা কবিতা শুনিয়ে আমাদের কাছ থেকে আজকে আমরা
আপনাকে বিদায় দিব। আপনাকে সকণ্ঠে একটা আবৃত্তিও আমরা শুনতে চাই, কারণ এখানে অনেকেই জানে না হয়তোবা আসাদ ভাই একজন অসাধারণ আবৃত্তিকারও বটে। এক সময় তার ডাক পড়তো বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলা, বিভিন্ন অনুষ্ঠানে তার কবিতা শোনার জন্য। আমার স্ত্রী কিছুদিন আগে, গতকালও বলছিল তা আসাদ ভাইয়ের কণ্ঠে শোনা সেই কবিতার কথা, সূর্য কোথায়, সেই 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 সূর্য নামক ঘড়ির কথা, এবং আরো তবক দেওয়া পানের কথা। তো সেটা আমরা শুনবো সবশেষে, আসাদ ভাইয়ের কবিতা দিয়ে অনুষ্ঠান শেষ করব। এখন আমি এখানে যারা আছেন জুমে, আমি দেখতে পাচ্ছি শিল্পী অলোক রায় আছেন, আছেন স্থপতি বিধান বড়ুয়া, আছেন লেখক এবং সমাজতাত্ত্বিক কিশোর ইমদাদ, আছেন সালাউদ্দিন আহমেদ। তো এখান থেকে কেউ কিছু যদি প্রশ্ন থাকে বা কোনো মন্তব্য থেকে আপনারা করতে পারেন প্লিজ। না হলে আমি ডাক দেব হয়তো আর কি। যদি স্বেচ্ছায় কেউ করতে চান, মাইক্রোফোনটা অন করে আপনারা আপনাদের প্রশ্ন বা মন্তব্য বা বক্তব্য রাখতে পারেন এখন। হ্যালো, সালাউদ্দিন কিছু বলবে? সালাউদ্দিন আমার ব্যাংকার বন্ধু, কিন্তু বাংলা ভাষার প্রতি তার অসাধারণ অনুরাগ এবং দরদ, এবং সে বিটিভিতে ইংরেজি সংবাদও পড়ে থাকে খুব খুব বিশুদ্ধ ভাবে। সালাউদ্দিন, তুমি তোমার বক্তব্য বা তোমার মন্তব্য প্রশ্ন করো। অনেক ধন্যবাদ। শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। আসাদ ভাইকে শ্রদ্ধা সালাম জানাই। আর মন্তব্যই প্রশ্ন করবার সাহস নেই, কারণ আমি প্রশ্ন করলে উত্তরে তো পাহাড় জমে আছে, সুতরাং সেই রিস্কটা নিচ্ছি না প্রশ্ন করার। আমার ভালো লাগছে, একটা সময় খানিকটা সম্পৃক্তি সংযুক্তি ছিল যখন আপনি দেশে ছিলেন। আমরা মেঘদূত নামে একটা আবৃত্তি সংগঠন করেছিলাম, যাদের একটা কৃতিত্ব আছে। হ্যালো, জি শোনা, জি আসাদ ভাই দেখতে পাচ্ছি আপনাকে। তো মেঘদূতের আপনি আমাদের অভিভাবক ছিলেন। ওখানকার যে আমাদের আবৃত্তিকার ছিল, তাদের বাংলা ইংরেজি উচ্চারণের বিষয়গুলো ছোট্ট করে আমাকেও দেখতে হতো। তো আর উর্দু সাহিত্যে যে হাইকেল হাশমি ও ওর সঙ্গেও আমি যুক্ত, আমরা ক্লাসমেট ব্যাচমেট। সেই জন্য আপনাকে আমরা ওইভাবে কাছে থেকে দেখেছি। জানতে ইচ্ছে করছে যে এখনো আপনি সেই রকম পান চিপুতে পারেন কিনা পরবর্তীতে। কিন্তু আপনাকে আরেকটা ভালো লাগলো, খুবই চনমনে ঝরঝরে গলায়। এটা আশা করিনি, আমি ভেবেছিলাম আপনি আরেকটু জবু থবু থাকবেন। সব মিলে আমাদের জন্য খুবই আশাপ্রদ মানে বিষয়। আর আপনার আলোচনা নিয়ে কোনো রকম মন্তব্য করবার স্পর্ধা ও সাহস দেখাতে চাইছি না। খুবই ভালো লেগেছে, যদিও আপনি এই সময়টা অনেক কমে গেছিল আপনার জন্য, কিন্তু আমার মনে হয় না যে আপনার চমৎকারিত্ব সেই যেই সময়টা মিস করেছে আমরা একটা বিভ্রান্তির কারণে, তাতে কিচ্ছু মাত্র অঙ্গহানি হয়নি আমাদের অনুষ্ঠানের। তো আমি আবারও শ্রদ্ধা জানাবার সুযোগটা নিচ্ছি। ভালো থাকবেন আসাদ ভাই। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের কিছু প্রশ্ন তো আমার কথার মধ্যে অনেকেরই ছিল, অনেকে হয়তো রেগে গেছেন ভেতরে ভেতরে। না আছে, আমার কাছে কিছু প্রশ্ন আছে, আমি করবো আপাতত এখানে যারা আছেন আর কি। হ্যাঁ, অলোক দা বা বিধান দা, জি জি জি, হ্যাঁ, মাহিয়া, তানিম, তোমরা একটু কিছু বলবে? মাহিয়া, তানিম বা অলোক দা, বিধান দা। হ্যাঁ, কিশোর কিছু, কিশোর। আমার একটা প্রশ্ন ছিল কবি আসাদ চৌধুরীর কাছে, যে 60-70 দশকে বাংলা সাহিত্যে আর বিশেষ করে আমাদের এখানকার পূর্ব বাংলা বা বাংলাদেশের সাহিত্যে যে জোয়ার ছিল, যে স্বাধীনতা ছিল লেখার, সেটা কি আপনি মনে করেন যে এই যে 80 বা 90 দশকের পর থেকে এখন পর্যন্ত সেই ধরনের স্বাধীনতা কি লেখকরা ভোগ করছে, মানে মত প্রকাশের ক্ষেত্রে? আপনি তো পুরো সময়টা দেখেছেন। আমি তো আসলে আমার জন্মই 60 দশকের পরে, তো সেই জন্য এই প্রশ্নটা আর কি আপনার। সেই সময় আমরা অনেক অনেক আমি বলবো যে বাংলাদেশে একটা জোয়ার এসেছিল শিল্প সাহিত্যে, সংস্কৃতিতে, কবিতায় অনেক। এখন আর সেরকম দেখি না, সেরকম একটা ভাটা পড়েছে। কিন্তু আপনি কি মনে করেন যে মত প্রকাশের ক্ষেত্রে আগে যেই দুর্দান্ত সাহস ছিল, এখন কি সেটা আছে বা সেই পরিবেশ কি আছে? জি আসাদ ভাই।
আমার মনে হয় এটার দুইটা জবাব হতে পারে। একটা হচ্ছে যে সাহসের চেয়ে তো বড় কথা নিজের প্রয়োজনীয়তা অনুভব করি কিনা, আমার কথাটা মূল্যবান, যে আমি জীবন দিয়ে হলেও বলবো এই মূল্যবান কথাটি বলবো, আমার এই উপলব্ধি। এরকম কি আমরা কেউ দেখতে পাচ্ছি? সাহিত্যের জন্য আমরা রিল থেকে দেখেছি বছরের পর বছর অপেক্ষা করছেন একটা পঙ্ক্তির জন্য, হ্রদের ওখানে যাচ্ছেন, ছবি পাথরের ভিতর থেকে তিনি অমৃত ধারা খুঁজে নিয়ে আসছেন, পেন্টিং এর ভেতর খুঁজে নিয়ে আসছেন। আমরা হিমিনেতকে দেখবো যে অর্ধপাগল হয়ে যাচ্ছেন, নিজের নাম পর্যন্ত ভুলে যাচ্ছেন। এখন বলবো হোল্ডেনের কথা বলতে চাচ্ছিলাম, হোল্ডেনের ক্ষেত্রে হয়েছে। এখন কিন্তু হয় একটা নিজের চিন্তাকে স্পষ্ট করে তুলে ধরা জাতির সামনে, এটা যদি কবিতার মাধ্যমে কেউ করতে চান, গল্পের মধ্যে যদি করতে চান, উপন্যাসে করতে চান, নাটকে করতে চান, 69-এর দিকে আইয়ুব খানের বা তখনকার সমাজ রাষ্ট্রের কোনো ক্ষমতাই ছিল না এগুলোকে আটকানোর, ক্ষমতাই ছিল না তখন আটকানোর। কিন্তু পরে দেখা এই ক্ষমতাটা হাতছাড়া হতে হতে এক জায়গায় গিয়ে কুক্ষিগত হয় এবং একনায়কত্বের দিকে দেশ যায়। তখন মুশকিলটা তো এখানেই। গণতন্ত্র হচ্ছে আমি আপনার কথাটা শুনবো, মানবো, প্রতিবাদ করলে প্রতিবাদ করব, তর্ক করতে হলে তর্ক করব। হয়তো আমি মানলাম না, কিন্তু আপনার কথাটাকে আমি ফেলে দেব না, ওটা মূল্যবান। ভিন্ন চিন্তা সমাজে আসছে, এটা মূল্যবান। এই ভিন্ন চিন্তা অ্যালাউ করে না। ব্যর্থ রাজনীতির বুড়ো আঙ্গুল দেখিয়ে শাহবাগ চত্বরে যে গণজাগরণ মঞ্চ হলো, তার কিছুদিনের মধ্যেই আমরা মতিঝিলে আরেকটা মঞ্চ দেখলাম। সেই মঞ্চ থেকে যে কথাগুলি উচ্চারিত হলো, সেগুলো কি বাংলাদেশের মানুষ কখনো উচ্চারণ করতে চেয়েছিল? আজকে নানাভাবে চিন্তা করে দেখার আর ভাবনার আছে। ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলা, রাজনীতি ধর্মের সঙ্গে মিশিয়ে ফেলা, সাহিত্য। পৃথিবীতে 3টা জিনিস পপুলার, এটা আলমগীর কেন সবাই মানবেন, যে রিলিজিয়ান, পলিটিক্স অ্যান্ড, এই 3টা হচ্ছে সবচেয়ে পপুলার বিষয়। রিসেন্টলি আর একটা যুক্ত হয়েছে ভায়োলেন্সটা যুক্ত হয়েছে। এখন তো আমি কোনো ইংরেজি দেখিনি যে ভায়োলেন্স সারা রিসেন্ট ছবিগুলো। আচ্ছা, এর মধ্যে আপনি রিলিজিয়ানের এগেইনস্ট আপনি করে যাবেন কিংবা সরকার যদি জনগণের প্রতি আস্থা হারিয়ে যখন অন্যের প্রতি আস্থা হারে, বা আর্মি প্রেসের উপর যদি সিভিল সোসাইটি এর প্রতি যদি আস্থা রাখে, তখন কি করবেন আপনি? আমরা যতই বলি জনগণ শক্তির উৎস, জনগণ সবকিছু, জনগণকে তো বুড়ো আঙ্গুল দেখানো তো কিছুই না। এখানে একজন ভাস্কর অলোক রায় আছেন, উনি কিছু বলতে চাচ্ছেন। অলোক দা, আপনি প্লিজ আপনার মাইক্রোফোনটা অন করে আপনার মন্তব্যটা করুন। অলোক দাই, অলোক রায় ভাস্কর, বিশ্ববিখ্যাত একজন ভাস্কর আমাদের দেশে। কিন্তু তার চেহারাটা দেখতে পাচ্ছিলাম। আচ্ছা অলোক দা, আপনার ভিডিওটা দেখতে চাই। হ্যাঁ, আপনার ভিডিওটা একটু অন করুন। আচ্ছা, আমি তো খালি গায়ে বসে আছি, এখানে গরম। কোনো অসুবিধা নাই, এক ভাস্করকে খালি গায়ে, সেটারও একটা সৌন্দর্য আছে, অলোক দা, নো প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, কি দেখা যাচ্ছে আমাকে? দেখা যাচ্ছে এখন পর্যন্ত না, ভাস্কর তো এখানে পাচ্ছি না, আমি পাচ্ছি না। জি বলেন অলোক দা। আচ্ছা, মানে আলম খুরশেদ কখনোই কার্পণ্য করে না প্রশংসা করতে, তা আমার নামের আগে সবসময় অনেক বিশেষণ ব্যবহার করেন। তো আসাদ ভাইকে চিরকাল শ্রদ্ধা করে এসেছি, আজকে কথা শুনে আরো বেশি শ্রদ্ধা জাগলো এই কারণে যে এই যে সাহিত্য সংস্কৃতি ক্ষেত্রে দলবাজি এবং রাজনীতি এত প্রকট হয়ে উঠেছে, সেখানে নানা রকম সমস্যা দেখা দিয়েছে এই সংস্কৃতি চর্চায়। এই কথাটা স্পষ্ট করে এবং স্পষ্ট বাক্যের মধ্যে উচ্চারণ করেছেন, এর জন্য আজকে আমি তার কাছে মাথা নত করে শ্রদ্ধা জানাই। ধন্যবাদ আসাদ ভাই, আপনি দূর দেশে থাকলেও চিরকাল ভাবি আপনি আমাদের আপন লোক এবং সত্য কথা সত্য সময়, মানে অসময়ে সত্য কথা বলার সাহসটুকু রাখেন। আলম খোরশেদের মতো আমি আর একটা লাইন যুক্ত করি, সেটা হচ্ছে বাঙালির প্রথম
শিল্প প্রয়াসটা কিন্তু মাটি দিয়েই, সেইটাই এবং সেই মাটির শিল্পী, মাটির মানুষ। আমার কি যে ভালো লাগছে, ওই জন্য চেয়ার দেখতে চাচ্ছিলাম। অনেকদিন সেই ময়মনসিংহে যাওয়ার সময় একটা চেয়ার কথা বলেছিলাম, তারপর তো আর চেহারা দেখি দেখতে চাচ্ছিলাম, ইচ্ছে হচ্ছিল। আসাদ ভাই পরে না শর্ট করে ব্যাপারটা দেখা করে যায়। আসাদ ভাই, সেই 69 থেকে স্বাধীনতা পরবর্তী সময়ে আপনারাই তারকা ছিলেন। এখন আর কবিরা সেই অর্থে তারকা নেই, ফলে আপনাদের ভীষণ ভাবে আমরা মিস করি। না, আমি সত্যি আমি বিশ্বাস করি কথাটা সত্য, আসলে আমি এটা গভীরভাবে বিশ্বাস করি। এটা আমার প্রশ্নের তালিকাতেও ছিল, সময় হবে করতে পারিনি, কিন্তু এখানে মাহিয়া আবরার কিছু বলার চেষ্টা করেছিল। মাহিয়া, তুমি কি এখনো আছো বা বলতে চাচ্ছ? মাহিয়া? হ্যাঁ বল মাহিয়া। আসাদ ভাই, মাহিয়া আমার জীবন সঙ্গিনী, আপনি তাকে দেখেছেন রুবি আপার বাসায়, সেদিনের শেষ অনুষ্ঠানটাতে দেখেছিলেন আপনি আর কি, রুবি রহমানের বাসায়। জি বলো মাহিয়া। মাহিয়া, তোমার কথাটা ভালো করে শোনা যাচ্ছে না। মাহিয়া, মুখটা ইয়ে কাছে নিয়ে যাও মাইক্রোফোনে। হ্যাঁ বলো। আসাদ ভাইকে সবসময় ভালো লাগে, খুবই মানে প্রিয় একজন মানুষ। ওনার কবিতা পড়া, ওনার কবিতা, ওনার যে একটা কবিতা আছে কোথায় পালালো সত্য, এটা আমাদের কি যে প্রিয় কবিতা, এবং উনি যখন পড়েন ওটা সত্যি মুগ্ধ হয়ে শুনতাম। আজকে যেন ওই কবিতাটা পড়ে। উনি কবিতা শোনাবেন শেষে, এই অনুরোধটা নিশ্চয়ই উনি রাখবেন আর আসাদ ভাই। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ মাহিয়া। আচ্ছা, এখানে কি কেউ আছে আর কোনো প্রশ্ন বা মন্তব্য নিয়ে? তা না হলে আমি লাইভের মন্তব্যগুলোতে চলে যাব। কেউ কিছু বলবেন? বিধানদা বা তানিম, কারো কিছু বলার আছে এখানে আর? আচ্ছা, একটা বিষয় খুব আচ্ছা সালাউদ্দিন একটু বলবে। হ্যাঁ বলে নাও। আসাদ ভাই কিন্তু বললেন এখনো যে উনি টুকটুক করে লেখেন। তো সত্যি সত্যি ওনার এই বিনয় এবং সেই মানে প্রাণময়তা, এই টুকটুক করে লেখা, তখন আমার মনে হলো উনি কথাও যে বলেন সেটা আবার কুটকুট করে বলেন, একেবারে স্পষ্ট করে ছোট্ট ছোট্ট শব্দে মজা করে। আমি আমার ছাত্রদের সব সময় বলি যে তোমরা তো এখন আর শুনতে পাবে না, রেকর্ডেও যদি পারো, ইউটিউবে পারো, আসাদ চৌধুরীর কিছু বলা, এমনি বক্তৃতা হোক আবৃত্তি হোক, ওগুলো শুনো, তাহলে আর তোমাদের খুঁজতে হবে না যে কোথায় গেলে ভালো শুদ্ধ উচ্চারণ, সুন্দর করে উচ্চারণ, সেগুলো শুনতে পাবে। তো কুটকুট আর টুকটুক, এই দুটো শব্দ ভীষণ মজা লাগলো। কুটকুট করে শুধু বলে না, কুটকুট করে কামড়ায়ও। তার কথাগুলো আজকে কামড়াচ্ছে, কামড় দিচ্ছে। যারা বুঝতে পেরেছে তারা গায়ে সে কামড়ের দাগ, কামড়ের জ্বালা অনুভব করছে। একদম হ্যাঁ, ঠিকই বলেছেন। ঠিক আছে আসাদ ভাই, লাইভে উনি কে বললেন? হ্যালো, বললেন যে উনি কে? সালাউদ্দিন, আপনার সঙ্গে যে প্রথমে কথা বলেছিল, সালাউদ্দিন আপনার সঙ্গে আমি বুঝেছি যোগাযোগ হয়েছিল। আমরা মেঘদূতের সালাউদ্দিন। হ্যাঁ আচ্ছা, আমি এতে যাচ্ছি। লাইভে যে মন্তব্যগুলো এসেছে একটু পড়ে শোনাচ্ছি। দুইটা প্রশ্ন আছে, আপনি সম্ভব হলে উত্তর দেবেন। আমরা 9:30 নাগাদ অনুষ্ঠানটা শেষ করব। হাসান মাহমুদ টরন্টো থেকে, আপনি চিনবেন হাসান মাহমুদকে, ও লিখেছে ওয়াচিং ফ্রম টরন্টো আলম খোরশেদ, অর্থাৎ হাসান মাহমুদ দেখছে। কলকাতা থেকে একজন দেখছেন অর্কদেব ভট্টাচার্য, উনি একজন বিশিষ্ট নৃত্যশিল্পী, ধ্রুপদী নৃত্যে একেবারে গুরু বিশেষ। অর্কদেব ভট্টাচার্য আমাদের অত্যন্ত প্রিয়জন, সেও শুনছে। ফাহমিনা নূর চট্টগ্রাম থেকে একজন কবি, তিনি আসাদ চৌধুরীকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকেই আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন, আগাম হোক বা পরবর্তী হোক, যেটাই হোক আপনি আমাদের পক্ষ থেকে বাকি থাকলো আর কি, বকেয়া। মামুন রশিদ চৌধুরী নিউ ইয়র্ক থেকে লিখছেন যে সাথে আছে আলম ভাই। রুহি সাবদার, আমাদের ভাস্কর নবেরার আত্মীয়া, তিনি চট্টগ্রাম থেকে লিখছেন কবিকে শ্রদ্ধা জানাই, বিস্তারকে ধন্যবাদ চমৎকার আয়োজনের জন্য। মনীষ সিংহ রায় কলকাতা থেকে, আমার প্রিয়জন কবি বন্ধু, অগ্রজ প্রতিম মনীষ সিংহ লিখছেন সঙ্গে আছি। আলমগীর হক স্বপন, বাংলাদেশেরই, সে এখন থাকে ইংল্যান্ডে, লন্ডনে, সে লিখেছে লাভ হিজ ভয়েস, উইশিং ফর হিজ হেলথ এন্ড ক্রিয়েটিভিটি, লিসেনিং। আলমগীর ফরিদুল হক। শাহনেওয়াজ লিঙ্কন চট্টগ্রাম থেকে লিখেছে চমৎকার আয়োজন। সুমি সিকান্দার, আপনি চিনবেন হয়তো বা, সিকান্দার আবু জাফরের মেয়ে, কাজী রোজির। ও লিখেছে আপনজন কবি আসাদ চৌধুরীকে দেখে ভালো লাগছে, উনি চমৎকার করে একটানা কথা কবিতা বলতে পারেন ক্লান্তি ছাড়াই,
বরাবর তার সুস্থতা কামনা করি। মাহবুবা নিপা মন্ট্রিয়াল থেকে লিখছে, আমাদের পরিচিত একজন ঘনিষ্ঠজন, থ্যাংকস আলম ভাই ফর দ্য লাইভ ইন্টারভিউ উইথ ফেভারিট পোয়েট আসাদ চৌধুরী। দেবারতী ভট্টাচার্য কলকাতা থেকে লিখছেন, খুব ভালো লাগছে অনুষ্ঠান। সৈয়দ কামরুল হাসান আমাদের গল্পকার, বাংলাদেশের বেশ সচেতন এবং সক্রিয় একজন গল্পকার, উনি লিখছেন, ইলিয়াস ভাইয়ের কাছে শুনেছি তার প্রথম গল্পের বইটা প্রকাশের উদ্যোগ তিনি নিয়েছিলেন, মানে আপনি নিয়েছিলেন, তিনি ও তার বন্ধুরা। আসাদ ভাই এখানে না থাকায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কি তিনি অনুভব করেন? এটা আপনি নোট করে রাখতে পারেন, একটু পরে হয়তো আপনি একটু কিছু বলবেন এটার জন্য। নুরুন নাহার, নুরুন নবী নূর, সে চট্টগ্রাম থেকে লিখছে, খুব ভালো লাগছে কবি আসাদ চৌধুরীকে দেখে। দেবারতী ভট্টাচার্য আবারও বলছে, খুব ভালো লাগছে কবি আসাদ চৌধুরীর বক্তব্য। শাগুফতা শারমিন তানিয়া, সে গল্পকার এবং লেখক, ইংল্যান্ডে থাকে, স্থপতি, কিন্তু অসাধারণ লিখে। সে লিখেছেন, এটাও একটু শুনতে পারেন আপনি, আসাদ চৌধুরী এসেছিলেন আমাদের স্কুলে, আমি ওর ছবি এঁকে ওর অটোগ্রাফ নিয়েছিলাম, আর উনি ছবিটা দেখে আমাকে গুন্ডি ডেকেছিলেন। গুন্ডিকে কি ওর মনে আছে? মইনুল হাসান চৌধুরী, বৈশ্বিক মানদণ্ডে বাংলাদেশের সাহিত্য বিচার করা যাবে কি? বৈশ্বিক মানদণ্ড নির্ধারণই বা করবে কি করে? চন্দন শফিকুল কবির, সেও একজন শিল্পী, সে কাজ করে তাঁত এবং বস্ত্র, পোশাক, তন্তু ইত্যাদি নিয়ে, সে থাকে লন্ডনে। সে লিখেছে, শওকত আলী মসলিন নিয়ে উপন্যাসটি যে লিখেছিলেন তার নাম কি, সেটা শুনতে চাইছে। আর সবশেষে জাহিদ মুস্তফা, শিল্পী জাহিদ মুস্তফা লিখেছে, কবি আসাদ চৌধুরীর জন্মদিনে অগ্রিম শুভেচ্ছা। আসাদ ভাই কি বলবেন এর পরিপ্রেক্ষিতে? ওটা বোধহয় প্রদোষে প্রাকৃত জন। আচ্ছা, ওইটার কথা, ওইটা তার বিখ্যাত তার বিখ্যাত উপন্যাস প্রদোষে প্রাকৃত। হ্যাঁ, আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার নাটক লিখেছেন এবং সবই কাব্য নাট্য। আমাদের ভাষা আন্দোলন, আমাদের রাজনীতি, আমাদের মুক্তিযুদ্ধ, এগুলোর প্রসঙ্গে চমৎকার উপন্যাস লিখেছেন সেলিনা হোসেন, মানতেই হবে এটা। এবং তারুজ্জামান ইলিয়াস, তার সঙ্গে আমার তো এই একটি জায়গায় অসম্ভব মিল ছিল, আমরা আমাদের শিকড় খুঁজছিলাম। পাকিস্তানি আমলের ওই ডামাডোলের মধ্যে, সবকিছুর মধ্যে আমরা শিকড় খুঁজছিলাম, এবং সেই শিকড় খুঁজতে গিয়ে আমরা তার কাছ থেকে চিলেকোঠার সেফা, খোয়াব নামার মতো উপন্যাস পেয়েছি, মানতেই হবে। তিনি যে কাজটি শুরু করছেন, নোটস নিয়েছিলেন, আমি সেই নোট দেখেছি, চরাঞ্চলের নোট, কয়েকটা চীনের ঘর, কয়েকটা স্কুলের টিচার কয়জন আসে কয়জন আসে না, নোটস নিয়েছিলেন উপন্যাসটির জন্য। শেষ করে যেতে পারলেন। একটা কথাই শুরু বলি, বলতে লজ্জা লাগছে, সেটা হচ্ছে যে মহাশ্বেতা দেবী তার জ্ঞানপীঠ পাওয়ার পরে তার একটা বই পাঠিয়েছিলেন না ইলিয়াসকে। সেখানে তিনি লিখেছিলেন, ইলিয়াস, তুমি এ দেশে থাকলে এই পুরস্কারটা তুমি আগে পেতে। আমি নতুন করে কিছু বলতে চাই না। আমি এখানে এসে তো অনেকের কবিতা পড়ছি, অনেক দেশের কবিতা পড়ার সুযোগ আছে এই দেশে। লাইব্রেরিগুলো অসাধারণ। বললে লাইব্রেরিয়া, আমাদের দেশে তো লাইব্রেরিয়ানরা বই এরকম আটকে রাখে, লাইব্রেরিয়ানরা বই এইভাবে ছিল, এবং আপনি যদি পড়তে না পারেন ফটোকপি করে পোস্টে পাঠিয়ে। অসাধারণ। মানে আমাদের সাহিত্য, আমার খালি দুঃখ লাগে যে হলো না, অনুবাদ হলো না। আল মাহমুদের শেষের দিকের কবিতা অনুবাদ হতো, আমার মনে হয় তৃতীয় বিশ্ব আর একটা মাত্রা পেত। নির্মলেন্দু গুণের কবিতা কিছু কিছু আছে যেগুলো অনুদিত হলে আর মনে হয় যে সাহিত্যের আর একটা চেহারা ভেসে উঠতো। যে নির্মলেন্দু গুণের সবচেয়ে বড় কৃতিত্ব যেটা ছিল আমার কাছে মনে হয়েছিল, যে হাসতে সিরিয়াস কথা বলা, অসম্ভব সিরিয়াস কথা। আসাদ ভাই আপনাকে একটা সুসংবাদ দেই, কবিতা বিষয়ক সুসংবাদ। সম্ভবত আপনি এখনো শুনে উঠতে পারেননি, যদি আপনাদের ওখানে সকাল হয়েছে সত্য, এবং আমি আপনাকে টেনে হিঁচড়ে বিছানা থেকে তুলে এনে মাইক্রোফোনের সামনে বসিয়ে দিতে বাধ্য হয়েছি। আজকে সাহিত্যের নোবেল পুরস্কার ঘোষিত হয়েছে কিছুক্ষণ আগে। সেটি পেয়েছেন একজন কবি, একজন মার্কিন কবি, একজন মার্কিন নারী, লুইস গ্লুক। সুতরাং আজকে কবিতার জন্য একটা সাংঘাতিক আনন্দের দিন, উদযাপনের দিন, এবং সেই দিনে আসাদ চৌধুরীর মতো একজন কবিকে নিয়ে আমরা অনুষ্ঠান করছি, সেটা আমাদের জন্য একটা দ্বিগুণ আনন্দের বিষয়।
আচ্ছা, আপনি সৈয়দ কামরুল হাসানের সেই প্রশ্নের উত্তর কি আপনি দিতে চান? আসাদ ভাই, এখানে না থাকায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কি তিনি অনুভব করেন? আপনি কি বুঝতে পারছেন যে কিছু একটা থেকে আমাদের বঞ্চিত করছেন আপনি? এরকম কিছু একটা ইঙ্গিত সে দিচ্ছে সে। বঞ্চিত করার দুঃখটা আমি ওইভাবে বলি না। আমি রূপসী বাংলা কেন পড়ি এতবার প্রতিদিন? জীবন দাশের এত সিরিয়াস কবিতা থাকতে কেন আমি বললাম যে বাংলার মহাকাব্য রূপসী বাংলা? সোনালী কাবিন কেন আমার এত প্রিয়? এগুলো বলার অপেক্ষা রাখে। ঢাকা 7 দিন পর ঢাকা থাকতে না পারলে আমার বুকটা খাকা করত। কতদিন গ্রামের বাড়িতে যাই না, তেল ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, না বোঝাতে পারবো না, বোঝাতে পারবো। আমি কি মিস করছি সেটা তো আমি জানি। তো প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত করছি। এবং আমি আবার নির্মলের ভাষায় বলি, এইখানে এলে মনে হয় তুমি সবচেয়ে বেশি নেই। নির্বন্ধ গুণের এই লাইনটি বুকে গেঁথে আছে একেবারে। এটার কোনো একটা অর্থ পেয়ে যাচ্ছি আমি এখন। কাজেই কামরুল আমার অসম্ভব প্রিয় ছোট গল্পকার, এবং ওর কল্যাণে আমি আবার নতুন রীতির গল্প সম্পাদনার চিন্তা করেছিলাম। আমার ভালো লাগে, বছর 5 আগে উনি তার একটা বই পাঠিয়েছিলেন, মানে আবার লেখা শুরু করেছে। আমি খুবই খুশি হয়েছি, আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় ইমরাজ সাহেব আসছেন, কিশোর ইমরাজ সাহেব, বোধহয় ওনার কিছু বলার আছে বোধহয়। না, শাগুফতা শারমিনের সেই কথাটা কি মনে আছে? তাকে যে আপনি গুন্ডি বলে সম্বোধন করেছিলেন, সেই মেয়েটিকে আপনার মনে পড়ছে কিনা? গুন্ডি, হ্যাঁ, গুন্ডি, হ্যাঁ, গুন্ডি গুন্ডি হচ্ছে গুন্ডার স্ত্রীলিঙ্গ। আমার হ্যাঁ, জানা ছিল না তো, গুন্ডার হ্যাঁ, স্ত্রীলিঙ্গ হয় না। হ্যাঁ, যেমন দেশার স্ত্রীলিঙ্গ হয় না, পুংলিঙ্গ হয় না, গুন্ডার স্ত্রীলিঙ্গ হয় না। আচ্ছা। কাজে আমি ওকে গুন্ডি বলেছিলাম। সে খুব ভালো লিখছে, ঠিকই বলে। সে খুবই ভালো লিখছে এবং নিয়মিত লিখছে সে আর কি। কিশোরকে আসলে কিছু আমি বলতে, খুবই খুশি। কিশোর কি আসলে কিছু বলতে চাচ্ছ? তা না হলে আমরা আসাদ ভাইয়ের কবিতা শুনবো এবং তার একটু উপসংহার বক্তব্য শুনে আজকে অনুষ্ঠান শেষ করবো। কিশোর বলো। না, আমার মনে হয় আমরা কবিতাই শুনি। হ্যাঁ, আমার প্রশ্ন তো করেছি। আচ্ছা, আচ্ছা, তাহলে আর কারো কি কিছু বলার আছে এখানে? আমি আমি আর দেখতে পাচ্ছি না। আসাদ ভাই, যদি এই সুযোগে আপনার সত্যিকার জন্মসাল এবং জন্ম তারিখটা যদি একটু জানিয়ে দিতেন, কারণ অনেকে এখানে একটা বিভ্রান্তিতে আছে, জন্মদিনের শুভেচ্ছা ইত্যাদি জানাচ্ছে, এটা আমার নিজেরও জানার আগ্রহ। আমি এবার জানার আগ্রহ আমি ব্যক্তিগতভাবে জানাতে পারি, কিন্তু প্রকাশ্যে এইভাবে বলতে রাজি না। তার কারণ আপনি জানেন যে বিদেশে যখন থাকে তখন ডাক্তারখানায় গেলে প্রথমেই নামের পর যেটা জিজ্ঞেস করে যে বয়স কত, ডেট অফ বার্থটা কি। সেখানে 2 রকমের ডেট অফ বার্থ থাকাটা খুব বিব্রতকর। আচ্ছা, ঠিক আছে। এবং যারা কর্মচারী ছিলেন তাদেরও অনেক অসুবিধা হয়। আপনার কাছ থেকে আমি মহবুবুর স্যার তার অরিজিনাল জন্মদিন পালন করেছিলেন এবং প্রচন্ড মানে বিপদে পড়েছিলেন পরে। আমি এই জিনিস জায়গাটা আমি আর ঠিক আছে, আমি আপনার কাছে ব্যক্তিগতভাবে জেনে নেব। আমি একটা ছোট্ট 1 মিনিটের স্মৃতিচারণ করছি আসাদ ভাইকে নিয়ে, আপনারা একটু জানতে পারবেন। একটা ছোট্ট ঘটনা, এই বছর 2 আগে আমরা কলকাতা বইমেলায় গিয়েছিলাম, আমার সঙ্গে মাহিয়াও ছিল। আমরা একটা সাহিত্য অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম, সেখানে মঞ্চে উপবিষ্ট ছিলেন পাশাপাশি আসাদ চৌধুরী এবং অলোক রঞ্জন দাশগুপ্ত, বাংলা সাহিত্যের আরো একজন বিশাল দিকপাল কবি। গতকাল যার জন্মদিন গেল, গতকাল যার বোধ 87তম জন্মদিন গেল, অলোক রঞ্জন দাশগুপ্ত পকেটে করে আসাদ ভাইয়ের জন্য কি এনেছিলেন জানেন? একটা পান নিয়ে এসেছিলেন, পান, জর্দা, খয়ের ইত্যাদি নিয়ে এসে। তিনি জানেন যে আসাদ চৌধুরী একটা সার্বক্ষণিক সঙ্গী, যে কোনো মুহূর্তে ফুরিয়ে যেতে পারে। আসাদ ভাই বক্তৃতা করার সময় তিনি তার হাতে সেটা তুলে দিয়েছিলেন। এই যে কবিদের এই যে সৌহার্দ্য, সৌভ্রাতৃত্ব, এই যে বিশ্বজনীনতা, এটাই কবিদের আসলে প্রচার করে যাচ্ছেন তারা তাদের কাজের মাধ্যমে, তাদের কবিতার মাধ্যমে। আমরা চাই সেই সম্প্রীতি, সেই সৌহার্দ্য দিকে দিকে ছড়িয়ে পড়ুক। তো ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককে যারা অংশগ্রহণ করলেন। এবার আমরা আসাদ ভাইয়ের একটা কবিতা শুনবো এবং সবশেষে তার একটি উপসংহার বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানের ইতিটা। আমি ওই সূর্য হলেন ঘড়ি ওই একটু পড়ার চেষ্টা করবো পরে। আগে আমি আমার অসম্পূর্ণ, প্রায় অসম্পূর্ণ, মানে এখন পর্যন্ত আমি ফিনিশিং করিনি আর কি,
কালকে রাতে লিখেছিলাম, আসলে ওই জন্যই আজকে উঠতে দেরি হচ্ছিল। 5টা-6টা পর্যন্ত সজাগ ছিলাম একটা রাত্রে। 9টার মধ্যে তো উঠতেই হবে। এম এ কেমন মেয়ে কবিতাটার নাম। আসাদ ভাই খাতাটা একটু নিচের দিকে নেন বা মুখটা একটু উপরে। আসাদ ভাই আপনার মুখটা একদম দেখা যাচ্ছে না। একটু যদি পাশ থেকে তিন প্রহরের বিলের সব পদ্ম খিলখিল করে হেসে উঠল। শুভলং ঝর্ণার তরুতে লক্ষ হীরের ঝিলিক। বিহীন বেলার পাখি আবার জোয়ার। কি হয়েছে, হলোটা কি? জাতির জনকের হত্যার বিচার হয়েছে, খুনিদের দেহগুলো ফাঁসি কাটে ঝুলছে, বিচার হচ্ছে বিচার। বীরাঙ্গনারা মুক্তিযোদ্ধার সম্মানে ভূষিত, ধুকেরা মুক্তিযোদ্ধারা তাদের ভাতা বেড়েছে। 21শে আগস্ট না কুলোবে না, আরো কত কি। দুনিয়ার ক্ষমতাধর নাদের ধমকা ধমকি পানিতে পড়লো। বিচার হলো, বিচার হচ্ছে, জেল হত্যাচারের জন্য। জোহানেসবার্গের দেশের রাজধানীতে গঙ্গার দূষিত জলের জন্য, সমুদ্রের ফুলে ওঠা লবণাক্ত পানি রোধের জন্য, বৃক্ষ আর বাতাসের সুস্বাস্থ্যের জন্য শাড়ি পরা মেয়েটি গভীর মমতা মায়া ঝরে ঝরে পড়ছে। দুনিয়া কাঁপানো নেতা অবাক তাকিয়ে থাকে শাড়ি পরা নির্ভীক সাহসিনীর দিকে। মায়ের মমতা নিয়ে বুকে আশ্রয় দেয় রোহিঙ্গা শরণার্থী। বিপন্ন ধরিত্রী একটি জ্যোৎস্নার জন্য নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখে। সাবাস বাংলাদেশ। ভাত কাপড়ের ভাত কাপড়ের সন্ধান পেল সখিনা বিবিরা, তাদের মধ্যে সাবাস শেখের বেটি। লেখাটা শেষ হয়নি, আর একটা লেখার চেষ্টা হচ্ছিল। এ মেয়ে কেমন মেয়ে, যে ফেরত বাপকে দেখে খুশিতে নাচতে থাকে, মুখে তার স্লোগান ওঠে রাষ্ট্রভাষা বাংলা। বাবা তার জড়িয়ে ধরে আদর। এ মেয়ে কেমন মেয়ে, প্রবাসের স্বজন হারা যন্ত্রণা দীঘল সময়। এদিকে বাংলাদেশের নদিয়ার বনভূমি নামগঞ্জ বাজারও অপেক্ষার প্রহর। সে বাংলা বিনা শেখের বেটি। এবার আমার মনে হলো যে কেন অনুবাদ করছে না।